আপনাদের সবাইকে স্বাগত জানাই। মীর তকি মীরকে নিয়ে বলতে গেলে একটা ব্যাপার হয় কি যে বাংলাতে যেমন রবীন্দ্রনাথ হুমায়ুন আজাদ বলতেন যে বাংলার আকাশ হচ্ছে রবীন্দ্র আকাশ, উর্দু কবিতাতে গালিব ততটুকু বা তার চেয়েও বেশি ব্যাপক আকারে ছড়িয়ে আছে। গালিবের বিস্তৃতির কারণে মির্জা গালিবের এত বিশাল ব্যাপকতা, ওই ব্যাপকতার কারণে মীর তকি মীরের কবি, মীর তকি মীরের মাপের কবি, তাকে আমরা চিনতে কষ্ট হয়। কিন্তু খোদ গালিব মীরকে নিয়ে বলেছিলেন যে রেখতে के तुम ही अकेले उस्ताद नहीं हो गालिब, कहते हैं अगले ज़माने में कोई मीर भी था। রেখতা মানে উর্দুর তুমি একমাত্র উস্তাদ নও হে গালিব। এটা হচ্ছে গালিবের বিনয়ের লক্ষণ। তিনি নিজেকে উস্তাদ মানতে কোনো সমস্যা নেই, তিনি জানেন যে তিনি উর্দু কবিতার একজন উস্তাদ মানুষ, কিন্তু তিনি বলছেন বিনয়ের সঙ্গে যে তুমি একা উর্দু কবিতার, উর্দু ভাষার একমাত্র উস্তাদ নও। कहते हैं कि अगले ज़माने में कोई मीर भी था। বলা হয় যে আগের যুগে মীর নামেও কেউ একজন ছিলেন। আগের যুগ কিন্তু খুব বেশি আগের যুগ না। গালিবের জন্ম 1797, মীরের মৃত্যু হচ্ছে 1810। অর্থাৎ যখন মীরের মৃত্যু হয় গালিবের বয়স তখন 13। গালিব অবশ্য 8 বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন, ছড়া না, কবিতা। ওই কবিতার কয়েকটা নমুনা কেউ একজন নিয়ে গিয়ে মীরের কাছে দিয়েছিল যে ছেলে কেমন লেখে দেখেন তো একটু। মীর সে কবিতা দেখে বললেন যে अगर इस लड़के को कोई उस्ताद मिल गया तो लाजवाब शायर बनेगी, वरना मोहमिल बकने लगेगा। অর্থাৎ এই ছেলে যদি, এই বালক যদি কোনো ভালো উস্তাদ পায়, লাজবাব অদ্বিতীয় কবি হবে, নইলে নইলে প্রলাপ বকা শুরু করবে। গালিবের পরবর্তীকালে কিন্তু প্রকৃত অর্থে প্রলাপ বকার একটা অপবাদ জুটেছিল, মোহমিল গো, প্রলাপ বকে। লোকজন বলতো যে कलामे मीर समझे जुबाने मिर्ज़ा समझे, आप की कहा आप समझे या तो खुदा समझे। মীরের কবিতা বুঝলাম, সৌদার কাব্যও বুঝলাম, কিন্তু গালিব আপনার কবিতা হয় আপনি বোঝেন নইলে খোদা বোঝে। গালিব নিজে পরবর্তীকালে কোনো উস্তাদ গ্রহণ করেননি, লাজবাব শায়ের তিনি হয়েছিলেন। তার অগ্রজ মীর তকি মীরকে তিনি তার কথা তিনি রেখেছিলেন এবং নিজে তাকে উর্দু কাব্যে একজন অদ্বিতীয় উস্তাদ হিসেবে মেনে নিয়েছিলেন। মীরের জন্ম 1722 সনে আগ্রা, আকবরাবাদ যাকে বলে। তার বাবা একজন বড় সাধক ছিলেন। এই সাধক পরিবার থেকে বের হয়ে আসার প্রেক্ষাপটটা একটু বোঝা দরকার। কীরকম, ধরুন মীরের বাবা, যখন মীরের মৃত্যু হয় বাবার, তখন মীরের বয়স ছিল একই রকম 13 বছর বয়সে যখন মীরের বাবা মারা যান, তখন ছেলেকে দেখে একটা ওসিয়ত করেছিলেন, শেষ নির্দেশ, যে বাবা তুমি জগতে শুধু প্রেম খুঁজতে শেখো, প্রেমকে আবিষ্কার করতে শেখো। প্রেমহীন জীবন বাক্যহীন জিভের মতো। ফলে মীর তকি মীরের বাবা মুত্তাকি, যার নাম ছিল, খুব বড় মাপের একজন সাধক। মোটামুটি উত্তর ভারতের সব জায়গায় সবাই তাকে চিনতেন। তার এই সাধক পরিবার থেকে বের হয়ে আসা এবং তিনি কবিতার মধ্যে যে ভাব, যে চিন্তাকে তুলে ধরতে চেয়েছিলেন, সেগুলোকে বুঝতে হলে একটু পেছন দিকে তাকানো দরকার। মীরকে আমরা অবশ্যই মোগল সভ্যতার একজন শ্রেষ্ঠতম প্রতিনিধি বলতেই হবে আমাদেরকে। ঠিক যেমন একজন বলেন যে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠতম দানগুলো কী,
শ্রেষ্ঠতম দানগুলোর মধ্যে ওনারা বলেন এক হচ্ছে তাজমহল, আর দ্বিতীয়টা হচ্ছে দিওয়ানে গালিব, গালিবের কাব্যগ্রন্থ। এই দুটো হচ্ছে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠতম দান, শ্রেষ্ঠতম অর্জন। এই মোগল সাম্রাজ্য, মনে রাখতে হবে যে পৃথিবীতে আজকে যে আমরা যে সভ্যতার অধীনে বাস করছি, যে সভ্যতার দাপটের তলে বাস করছি, ইউরোপ কেন্দ্রিক সভ্যতা, পশ্চিম কেন্দ্রিক সভ্যতা, সেই ইউরোপ বা পশ্চিম কেন্দ্রিক সভ্যতা শুরু হওয়ার আগে পৃথিবীব্যাপী যে সভ্যতার দাপট ছিল, যে সভ্যতাকে কেন্দ্র করে পৃথিবীর সমস্ত কিছু আবর্তিত হতে বলা যায়, যে প্রতি কালে কালে এক একটা করে রোম থাকে, তো যে অল রোড লিডস টু রোম, এক এক যুগে এক একটা রোম থাকে। যেমন একজন পশ্চিমা দার্শনিক বলতেন যে এখন আমরা সবাই নিউ ইয়র্কে বাস করি। পৃথিবীর কোন প্রান্তে আপনি বাস করেন সেটা ব্যাপার নয়, আপনি আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন আমরা আসলে নিউ ইয়র্কে বাস করি। কারণ নিউ ইয়র্ক থেকে নির্ধারিত হয় পৃথিবীতে কোন প্রান্তে কি হবে না হবে। ফলে আমরা কে কোথায় আছি তা গুরুত্বপূর্ণ বিষয় নয়, স্থানিক এই দূরত্ব, স্থানিক এই ব্যবধান এখন একটা শুধুমাত্র কাগজের বিষয় হয়ে গেছে। আমরা প্রত্যেকে সেই ফরাসি দার্শনিকের কথা অনুযায়ী নিউ ইয়র্কে বাস করি। এখন হয়তো নিউ ইয়র্কের দাপট অতটা নেই, দুদিন পরে আমরা বেজিংয়ে বাস করব নাকি আবার রাশিয়া আর মস্কোতে ফিরে যাব কে জানে। তো মোটামুটিভাবে প্রতিকালই এরকম একটা করে রোম থাকে, কখনো রোম, কখনো ইস্তাম্বুল, কখনো দিল্লি, লন্ডন ছিল এক সময়, তারও বহু আগে ব্যাবিলন ছিল। প্রতি কালে কালে এরকম এক একটা রোম থাকে, যে রোমের দিকে সমস্ত রাস্তা ছুটে যায়, সমস্ত রাস্তা গিয়ে যেখানে মেশে। এই পাশ্চাত্য সভ্যতার লন্ডন যখন সভ্যতার কেন্দ্র হয়ে গেল, পরবর্তীকালে নিউ ইয়র্ক হয়ে গেল, এখন কে হবে জানি না, কিন্তু তার আগের যে পর্ব, সেই পর্বের রোম পৃথিবীব্যাপী শাসন করবার পর যে একটা বড় পঞ্চম শতাব্দীর দিকে জার্মানির উচ্চভূমি থেকে নেমে আসা যাযাবরদের হাতে, বা যাদেরকে বর্বর বলে রোমানরা, তাদের হাতে যখন রোমান সভ্যতা ধ্বংস হয়ে গেল, তখন পৃথিবীব্যাপী একটা লম্বা সময় কেন্দ্রহীন ছিল। তার পরবর্তীকালে একটা কেন্দ্র গড়ে উঠল, যে কেন্দ্রটা ছিল বাগদাদে, আব্বাসীয় খেলাফতের আমলে। পৃথিবীর সমস্ত জ্ঞানের, সমস্ত বিজ্ঞানের, দর্শনের, নৃত্যের, সঙ্গীতের, ভাষাতত্ত্বের কেন্দ্র হয়ে উঠেছিল বাগদাদ। ঠিক বাগদাদের লাইব্রেরিগুলোতে লক্ষ লক্ষ বই পৃথিবীর সমস্ত জায়গা থেকে সংগ্রহ করে অনুবাদ করে রাখা হয়েছিল। অ্যারিস্টটলের, প্লেটোর, গ্যালেনের সমস্ত রচনাবলী আরবিতে অনুবাদ করা হয়েছিল, সেগুলোর ব্যাখ্যা করা হয়েছিল। পরবর্তীকালে ইবনে রুশদ অ্যারিস্টটলের দর্শনের 18 খণ্ড তাফসীর করেন, ব্যাখ্যা করেন, এক্সপ্লেনেশন। সেগুলোই পরবর্তীকালে যখন স্পেন পূর্ব আবার ইউরোপিয়ানদের হাতে ফেরত যায়, এই ইবনে রুশদের 18 খণ্ড দর্শনের ব্যাখ্যা অ্যারিস্টটলের, সেটাই আবার পরবর্তীকালে বিশাল একটা আখর গ্রন্থ হয়ে ওঠে ইউরোপীয়দের জন্য। তো মোটামুটিভাবে তার আগে এই যখন মঙ্গলদের হাতে বাগদাদের এই আব্বাসীয় খেলাফতের সাম্রাজ্যের পতন হলো, তখনও একটা বড় শূন্যতা কয়েক বছরের জন্য বিরাজ করল। এরপর এই সভ্যতা 3টে জায়গায় ভাগ হয়ে গেল। এক আপনারা পাবেন ইরানে সাফাভিদ সাম্রাজ্য, অপরদিকে পাচ্ছেন আপনারা তুরস্ক কেন্দ্রিক অটোমান যাকে বলে ওসমানী সাম্রাজ্য, আরেকটা হচ্ছে ভারতে, ভারতবর্ষে বলা উচিত, যেটা হচ্ছে মোগল সাম্রাজ্য। এই 3টা কেন্দ্রে সভ্যতা ছড়িয়ে গেল। মনে রাখতে হবে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে মোগলরা শাসন করত এই 3 সভ্যতার মধ্যে সবচাইতে বড় অংশটাকে, যেখানে ইংরেজরা তাদের ওই সময়ে, মোগলদের সময়ে মাত্র 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি লোকের একটা শাসন ছিল, রাষ্ট্র ছিল, বা সাম্রাজ্যই বলা উচিত ছিল। ফ্রান্স ছিল 20 মিলিয়ন বা 2 কোটির, যেখানে অটোমানরা
এত বিখ্যাত এবং এত ব্যাপক প্রভাবশালী যারা, তাদেরও সাম্রাজ্য ছিল মাত্র 30 মিলিয়ন লোকের। সেই জায়গায় মোগলদের যে সাম্রাজ্য বা শাসন, সেটা ছিল 150 মিলিয়ন মানুষের একটা শাসন ব্যবস্থা। এই 150 মিলিয়ন লোকের মোগলরা যে শাসন ব্যবস্থা, যে সভ্যতা গড়ে তুলেছিল, তারা চিন্তায়, ভাবনায়, দর্শনে, বিজ্ঞানে প্রকৃত অর্থে একটা বড় মাইল ফলক গড়ে তুলেছিল। এবং আপনারা জানবেন যে দারা শিকো, যিনি সম্রাট হওয়ার কথা ছিল শাহজাহানের পরে, দারা শিকো যিনি নিহত হলেন তার আপন ভাইয়ের হাতে, বাকি 2 ভাইও নিহত হয়েছেন সেই পরবর্তী সম্রাটের হাতে। বাবাকে যিনি আটক করে রেখেছিলেন, দারা শিকো নিজে বিভিন্ন ধর্মের একটা সংমিশ্রণ তার চিন্তার মধ্যে অর্জন করার একটা সচেতন প্রয়াস চালাতেন। তিনি যোগ বশিষ্ঠের ফার্সি অনুবাদ করেছেন। প্রথম তিনি উপনিষদের ফার্সি অনুবাদ করেন এবং তার নাম রাখেন সিররুল আকবর, শ্রেষ্ঠতম, মহানতম বা গোপনতম রহস্য, সিররুল আকবর। এবং ওই সময়ে ভারতবর্ষে এখন আমরা যেমন করে ইউরোপের দিকে ছুটে যাই ভাগ্য অন্বেষণের জন্য, তখন ভারতবর্ষে ভাগ্য অন্বেষণের জন্য ইউরোপের বাপে খেদানো, মায়ে তাড়ানো ছেলেপুলেরা আসত। তাদের আশা ছিল যে রাজ দরবারে গিয়ে যদি চাকরি পাওয়া যায়, আর কিছু না হলে ঘোড়ার যে আস্তাবলের মধ্যে যদি ঘোড়া প্রতিপালনের একটা চাকরি পাওয়া যায়, আরও ভালো চাকরি পাওয়া যেতে পারে যদি গোলন্দাজ বাহিনীতে কামানের গোলা তৈরি করার যদি একটা চাকরি পাওয়া যায়। এরকম চাকরির জন্য তারা ছুটে আসত। একই সঙ্গে ছুটে আসতেন পর্যটকরা। মানুচ্চির কথা আপনারা জানেন, রালফ ফিচের কথা আপনারা জানেন। একই সঙ্গে ছুটে আসতেন ধর্ম বিশারদরা, ধর্ম প্রচারের জন্য। ওই সময় এরকম একজন ফরাসি ধর্মবিদের কাছ থেকে তিনি দারা শিকো ডেকার্তের গ্রন্থাবলী ফার্সিতে অনুবাদ করেছিলেন এবং এই উপনিষদ, যেটা তিনি ফার্সিতে অনুবাদ করে নাম রেখেছিলেন সিররুল আকবর, সেটাই পরবর্তীকালে সেই ভাগ্য অন্বেষণকারী যারা ইউরোপ থেকে ভারতে আসতেন তাদের হাত ধরে ইউরোপে যায়। সেখান থেকে সেটা ল্যাটিন অনুবাদ হয় এবং সেই ল্যাটিন অনুবাদ, সেই ফার্সি সিররুল আকবরের ল্যাটিন অনুবাদ পড়েই কিন্তু শোপেনহাওয়ার তার দর্শনের পাটাতনখানি বা গোড়াখানি তৈরি করেন। ফলে এই মোগল সাম্রাজ্য, যেটা শুরু হয়েছে 1526-এ, যার শেষ 1857 সালে, এই মোগল সাম্রাজ্য আসলে মঙ্গলদের হাতে যে সভ্যতা আব্বাসীয় খেলাফতের ধ্বংস হয় এবং তার পরবর্তীকালে আজকে ইউরোপ কেন্দ্রিক যে সভ্যতার দাপট আপনারা দেখতে পাচ্ছেন, তার মাঝখানের যে কালটুকু, এই কালটুকুকে সভ্যতাকে জিইয়ে রেখেছে যারা, যে 3টে সভ্যতা, তার মধ্যে অন্যতম, সবচাইতে বড় এবং হয়তো সবচাইতে ব্যাপক, সবচাইতে প্রভাবশালী হচ্ছে মোগলদের সভ্যতা। এই মোগল সভ্যতা আমরা দেখতে পেয়েছি 1857-তে শেষ হয়ে যায়। তারপর থেকে শুরু হয় ভারতবর্ষে না, পৃথিবীব্যাপী একটা বড় নতুন যুগ। অটোমানরা কিন্তু ভিয়েনা প্রায় দখল করে ফেলেছিল। অটোমানরা যদি ভিয়েনা দখল করে ফেলতেন এবং যদি ইউরোপিয়ানদের হাতে আমেরিকা, আজকের আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যদি আবিষ্কার না হতো, আজকের পৃথিবীর চেহারা কি হতো কে আমরা জানি না। অটোমানদের ভিয়েনা দখল করে ফেলেছে, ধরেন পুরো ইউরোপ এসে গেছে অটোমানদের শাসনের অধীনে। ওদিকে ইউরোপিয়ানরা আমেরিকা আবিষ্কার করে উঠতে পারেনি। কি হতো পৃথিবীর চেহারা আজকে, এটা কল্পনাই করা যায় কেবলমাত্র। তো যাক, যেটা বলতে চাচ্ছিলাম আমরা, যে এই পাশ্চাত্য সভ্যতা, যে নবজাগরণ, রেনেসাঁসের মধ্যে দিয়ে, শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে, ধর্মের জায়গা থেকে রিফরমেশনের মধ্যে দিয়ে যে নতুন যুগে আগমন ঘটল,
পাশ্চাত্যের সভ্যতার। তার আগে সভ্যতার বীজের বহু রকমের ভিন্ন রকমের সম্ভাবনা সাফাভিদ সাম্রাজ্যের ভেতরে, সভ্যতার মধ্যে, উসমানী বা অটোমানদের সভ্যতার মধ্যে, এবং অবশ্যই মোগলদের ভারতবর্ষের বিশেষ করে সভ্যতার মধ্যে বিরাজ করছে। তারই একটা অন্যতম ফসল আপনারা যাকে বলতে পারেন, সেরকম একজন হচ্ছেন মির্জা গালিব, এরকমই অপর একজন হচ্ছেন খুদ মির্জা গালিব, যাকে উস্তাদ বলে মানতেন, সে মীর তাকি মীর। মীর তাকি মীর যে জগতের মধ্যে বড় হয়ে উঠেছিলেন, সেই জগৎটাকে দেখার আগে মীর তাকি মীরের বাবার কথা বললাম আমরা, যিনি খুব বড় একজন সাধক ছিলেন। ঘর সংসারের জন্য বিশেষ কিছু সংস্থান তিনি কখনো করেননি। 13 বছর বয়সে যখন মীর তাকি মীরের 13 বছর বয়স, যখন মীর তাকি মীরের বাবা মারা যান, তখন বাবা একমাত্র সম্পত্তিতে সন্তানদের মাঝে সমান ভাগে ভাগ করে দিতে চান। সে একমাত্র সম্পত্তি হচ্ছে 300 বই। উনি যখন মীরকে 13 বছর বয়সে মীরকে 300 বই উপহার দিয়ে যেতে চান, তখন মীরের বইমাত্রেও ভাই মোহাম্মদ হাসান, সে বলে তো 13 বছর বয়সের ছেলে, কি পড়ালেখা করে না, রাত দিন ঘুরি ওড়ায়, ওকে তো এইসব বইগুলো দিলে এত দামি দামি বই, সে কাগজগুলো ছিঁড়ে নৌকো বানিয়ে জলের মধ্যে ভাসাবে। বাবা বইগুলো আমাকে দিন, আমি এগুলো পড়তে পারি, আমার জ্ঞান চর্চার প্রতি আগ্রহ আছে, ওকে এগুলো দেওয়ার দরকার। বাবা এই বড় ভাইয়ের স্বার্থপর আচরণে অত্যন্ত কষ্ট পেলেন, বড় ভাইকে ভর্ৎসনাও করলেন, কিন্তু বইগুলো তাকে দিয়ে দিলেন। এবং বাবার কাছ থেকে তখন উত্তরাধিকার সূত্রে আরেকটা জিনিস পাওয়া ছিল, সেটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে যেটা বাবা দিয়ে যেতে পারতেন আরেকটা, সেটা হচ্ছে বাবার 3,500 টাকা ঋণ ছিল। বাবা এই ঋণটা কিন্তু সমানভাবে ভাগ করে দিয়ে যাননি, ওই ঋণটা তিনি ছোট ছেলে মীর তাকি মীরের ভাগে দিয়ে যান। উত্তরাধিকার সূত্রে 13 বছর বয়সী মীর পিতার মৃত্যুর পর 3,000 টাকা দেনা শোধ করার দায়িত্ব পান। তো মীর তাকি মীর কেমন করে 13 বছরের একটা ছেলে, এই 3,000 রুপি সেই আমলে এই টাকা দিয়ে কয়েকটা তালুক মুলুক কেনা যায় তখন, এরকম একটা অবস্থা, কেমন করে তিনি এই 3,000 টাকা জোগাড় করে কিন্তু বাবার দেনা শোধ করেছে। দেনা শোধ করে তিনি চলে যান দিল্লিতে 13 বছর বয়সে। দিল্লিতে গিয়ে সেখানে মোগল দরবারের সঙ্গে সংশ্লিষ্ট একজন শামসামদ দৌলা, তার কাছে গিয়ে তিনি তার বাবার খুব গুণমুগ্ধ ছিলেন। শামসামদ দৌলা মোগল দরবারের একজন বড় আমির, অর্থাৎ একজন বড় কি বলবো, একজন বড় মন্ত্রী বলতে পারেন, বা আজকের যুগের হিসেবে বললে সচিব বলতে পারেন। তো ওই সচিবের কাছে গেলেন, বাবাকে চিনতেন সেই সচিব শামসামদ দৌলা। তিনি বললেন, ঠিক আছে, আপনি মুত্তাকি সাহেবের ছেলে, তোমাকে আমি প্রতিদিন 1 রুপি করে মাসোহারা বরাদ্দ করলাম। মীর তাকি মীর 13 বছর বয়সে ছেলে কি হবে, জগতের ব্যাপারে, সংসারের ব্যাপারে তার চিন্তা ভাবনা অলরেডি টনটনে হয়ে গেছে। কারণ যেই ছেলে 13 বছর বয়সে বাপের মৃত্যুর পরই উত্তরাধিকার সূত্রে 3,000 টাকা দেনা শোধ করার দায়িত্ব পায়, তার জাগতিক জ্ঞান টনটনে হওয়া ছাড়া তো উপায় নেই। সঙ্গে সঙ্গে সে ওই লোককে বলে, শামসামদ দৌলাকে, যে আপনি মুখে বললে তো হবে না, আপনি আজকে বললেন, কালকে আবার কেউ এটা বন্ধ করে দেবে, আপনি এটা কাগজে কলমে লিখে দেন এটা, যে আপনি আমাকে প্রতিদিন 1 রুপি করে মাসোহারার ব্যবস্থা করছেন। তো এইটা শুনে শামসামদ দৌলার যিনি একান্ত সচিব ছিলেন, তিনি বললেন যে উর্দু তো খুবই পোশাকি ভাষা, তিনি এই খুব অপমানজনক একটা ব্যাপার যে এত বড় একজন আমিরের মুখের কথায় বিশ্বাস করছে না 13 বছর বয়সের ছোকরা, সে কিনা বলছে কাগজে কলমে লিখে দিতে হবে, আমি সরাসরি বলা যায় না। তো সেই পিএস শামসামদ দৌলা যিনি একান্ত সচিব, তিনি বললেন যে দোয়া তো কলম তৈয়ার নেই, অর্থাৎ দোয়াত কলম তৈরি নেই, মুদ্রা কথাটা লিখে দেওয়া যাবে। 13 বছর বয়সী মীর তাকি মীর বললেন যে আপনি লিখে দেবেন না ভালো কথা, কিন্তু ভুল উর্দু বলবেন, এটা তো উচিত না। দোয়াত কলম কি মানুষ যে তৈরি থাকবে, সে তো যেখানে তৈরি থাকার আছেই, লোক পাঠালেই তাকে নিয়ে আসা যাবে। তো এই কথা শুনে শামসামদ দৌলা হেসে দিলেন, হেসে দিয়ে বললেন, ঠিক আছে, আমি তোমাকে লিখে দিচ্ছি। শামসামদ দৌলা যখন লিখে দিলেন, তার কিছুদিন পরেই প্রাসাদ ষড়যন্ত্রের পাকে পড়ে শামসামদ দৌলার প্রাণ গেল। তখন মীরের বয়স 18। মীর ফিরলেন আবার আগ্রাতে। আগ্রায় ফিরে এসে
মীর একটা বড় কাণ্ড করে ফেললেন। কাণ্ডটা হচ্ছে তার একজন বিবাহিত আত্মীয়ার প্রেমে পড়লেন। সে আমলের হিসেবে এটা ভয়াবহ রকমের একটা বাজে কাজ। সে আত্মীয়াকে আগ্রা থেকে দূরে পাঠিয়ে দেওয়া হলো। মীরকে এখন এত বড় একটা পারিবারিক কেলেঙ্কারি, এটাকে সামাল দেয় কী করে? পরিবারের লোকরা এই কেলেঙ্কারি সামাল দেওয়ার জন্য চারদিকে লটিয়ে দিল যে মীরের মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। দিল্লিতে গেছিল, ওখানে ভালোই রোজগারপাতি করছিল, ফিরে এসে দুনিয়াদারির চাপে পড়ে অভাবে পড়ে দিল্লির মারামারি কাটাকাটি দেখে মীরের মাথা খারাপ হয়ে গেছে বলে একটা ছোট্ট ঘরের মধ্যে তাকে আটকে রেখে দিত সবসময়। এবং শুধু তাই নয়, সত্যি সত্যি সে যে পাগল হয়ে গেছে এটা প্রমাণ করবার জন্য তার শরীরে ওই আমলে একটা চিকিৎসা হয়তো আপনারা জানেন কি না, ব্লাড প্রেশার বেড়ে গেলে রক্তমক্ষণ বলতো, শরীর থেকে শিরা থেকে রক্ত বইয়ে দিয়ে রক্তের চাপ কমানো। তো মীরকে এরকম কেটে নিয়মিত শরীর থেকে রক্ত ঝরিয়ে তার পাগলামি ঠিক করবার ডাক্তারি চিকিৎসা দেওয়া। মীর তখন একে পারিবারিক এই চাপ, প্রকৃত অর্থেই তাকে নিয়মিত প্রহার করা হতো, দিনে একবার মাত্র খেতে দেওয়া হতো, একটা খুব ছোট্ট ঘরের মধ্যে তাকে আটকে রাখা হতো। এই সমস্ত ঝামেলায় পড়ে, এবং তার চেয়েও বড় ঝামেলা তার প্রেমের ব্যর্থতায়, মীর এবার প্রকৃত অর্থেই পাগল হয়ে গেল। এবং তিনি দেখতে পেতেন যে চাঁদের থেকে, প্রকৃত অর্থেই চাঁদের থেকে একটা ছায়ামূর্তি নেমে আসছে, অসম্ভব সুন্দরী ছায়ামূর্তি নেমে এসে তার সঙ্গে কথা বলে। মীরের পায়ে তখন শিকল দেয়। মীর তখন সত্যি সত্যি পাগল হয়ে গেছে। মীর পরবর্তীকালে নিজের একটা আত্মজীবনী লেখেন, জিক্রে মীর। ভারতীয়দের মধ্যে বোধহয় প্রথম আত্মজীবনী যারা লেখেন প্রাক আধুনিকদের মধ্যে, মীর বোধহয় তাদের মধ্যে প্রথম বলা যায়। একেবারে গদ্যে আত্মজীবনী। সে গদ্যে আত্মজীবনের মধ্যে একটা অংশে তার পরিবার, তার বাবাকে নিয়ে ব্যাপক আকারে অনেক কিছু লিখেছেন তিনি। দ্বিতীয় পর্বে ওই আমলের রাজনৈতিক উত্থান পতন এবং তার যারা পৃষ্ঠপোষক ছিলেন মোগল দরবারের বা লখনৌয়ের দরবারে, তাদের প্রত্যেককে নিয়ে তার বিশদ বিবরণ আছে। নিজেকে নিয়ে তিনি তেমন কিছু বলে যাননি, কারণ ব্যক্তি নামে যে অস্তিত্বটাকে আমরা এখন চিনতে শিখি, সে ব্যক্তির অস্তিত্ব, ব্যক্তির জন্ম হয়েছে অনেক পরে। ইংরেজরা আসার আগে এই ব্যক্তি, যে ব্যক্তিকে আজকে আমরা চিনি, আমরা আয়নার সামনে দাঁড়ালে যে ব্যক্তিকে দেখতে পাই, আমি হিসেবে যে আমাকে আমি দেখতে পাই, আমি হিসেবে যে আমাকে আমি চিনি, এই ব্যক্তির জন্ম ইংরেজদের আসার আগে ভারতবর্ষে হয়। ওই আগের ব্যক্তির যুগের লোক তো মীর থেকে মীর, ফলে তিনি আত্মজীবনীর মধ্যেও নিজেকে নিয়ে বিশেষ কোনো কথা বলে যান। ফলে মীরের সেই আত্মজীবনীর মধ্যে, যেটার নাম জিক্রে মীর, এটি ইংরেজি হয়েছে, উর্দু অনুবাদ হয়েছে, ফার্সিতে লেখা, বাংলা হয়নি। তো হবে হয়তো কোনো একদিন। সংসার তরঙ্গ, কি জানে, সংসার সমুদ্র মাঝে তরঙ্গের ভেলা, তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা, একমাত্র ভেলা আশা ছাড়া তো যাবে না। কোনো একদিন আশা করি অনুবাদ হবে এটা। তো এটার মধ্যেও কিন্তু তার জীবন সম্পর্কে নিজে তিনি কিছু বলে যান। তার এই ব্যক্তিগত জীবন, উত্থান পতন, এই প্রেমে পড়া, পরিবারের কেলেঙ্কারি থেকে বাঁচার জন্য তাকে পাগল সাব্যস্ত করা, প্রকৃত অর্থেই তাকে পাগল করে ফেলা, এই সমস্ত কাহিনীগুলো তিনি, বুদ্ধিমান লোক ছিলেন তো, মুআমলাতে ইশক নামে একটি দীর্ঘ কাব্যের মধ্যে তিনি তার জীবনের এই সমস্ত ঘটনাগুলো আক্ষরিক অর্থেই লিখে গেছেন। মুআমলাতে ইশক, প্রেমের বাস্তব ঘটনা বলি বলতে পারেন। মুআমলা, মামলা বলেন না, মামলা মানে তো হচ্ছে একটা কেস, ইনসিডেন্ট। সে মুআমলাতে ইশক, তার মধ্যে আপনি মীরের জীবনের এই পর্বটুকু পাবেন। কোনোভাবে বছর দুয়েক এরকম বদ্ধ থেকে সুস্থ মানুষটা পাগল হয়ে গেল, এবং যেহেতু সুস্থ মানুষটা পাগল হয়ে গেল, এবার তাকে চিকিৎসা করতে তার সমস্যা নাই। এবার প্রকৃত অর্থেই তার পাগলের ওষুধগুলো প্রকৃত অর্থে এবার কাজে লাগলো। সুস্থ থেকে পাগল করা হলো, এবার পাগলের যে ওষুধগুলো দেওয়া হলো সেটা কাজে লাগলো, এবং তিনি কিঞ্চিৎ সুস্থ হয়ে পালিয়ে গিয়ে আগ্রা থেকে আবার দিল্লিতে চলে গেল। দিল্লিতে গিয়ে তিনি তার বৈমাত্রীয় যে ভাই
যে ভাই বাবার কাছ থেকে 300 বই নিয়ে এনেছিলেন, সেই বইমাত্রেয় ভাইয়ের একজন মামা খানে আরজু, খুব বড় পণ্ডিত, বড় কবি, বড় ভাষাতাত্ত্বিক, এবং ঐতিহাসিক ভাষাতত্ত্ব যেটা আছে, এই ঐতিহাসিক ভাষাতত্ত্বের পৃথিবীতে বলতে পারেন প্রথম প্রবক্তা। তিনিই প্রথম লক্ষ্য করেন যে সংস্কৃত ভাষার সঙ্গে ফার্সি ভাষার অদ্ভুত মিল। তার ব্যাকরণগত সিনট্যাক্সের জায়গা থেকে এবং তার যে ক্রিয়ার ধরনগুলো, সেগুলো তো অদ্ভুত মিল, এবং সেখান থেকে তিনি প্রথম ঐতিহাসিক ভাষাতাত্ত্বিকদের মধ্যে প্রথম তিনি এই ধারণা উত্থাপন করেন যে খুব সম্ভব ফার্সি এবং সংস্কৃত ভাষার জন্ম এক জায়গা থেকে। খানে আরজু ছিলেন মীরের বৈমাত্রেয় ভাইয়ের মামা, দুঃসম্পর্কের মামা। তিনি সেখানে যান তার আশ্রয়ে, কিছুদিন সেখানে ছিলেনও বটে, কিন্তু ওইখান থেকে আগ্রা থেকে বৈমাত্রেয় ভাই মোহাম্মদ হাসান চিঠি লিখে পাঠান মামার কাছে যে এই ছেলে খুব খতরনাক, বাড়িতে আপনি একে জায়গা দিলে বাড়িতে কেলেঙ্কারির কোনো শেষ রাখবে না, একে আপনি এক্ষুনি বাড়ি থেকে মানে মানে বিদায় করে দেন। খানে আরজু তাই করলেন, মীরকে মানে মানে বাড়ি থেকে বিদায় করে দিলেন, এবং মীর এরপর থেকে 1782 সন পর্যন্ত দিল্লিতে আরও অন্যান্য পৃষ্ঠপোষকদের আনুকূল্যে দিল্লিতেই রয়ে গিয়েছিল। ততদিনে মীর দিল্লি ব্যাপী একজন বড় কবি হিসেবে নিজের পরিচিতি অর্জন করে ফেলেছে। মীর একই সঙ্গে উর্দু কবিতার শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন, মতান্তরে তিনিই উর্দু কবিতার শ্রেষ্ঠতম কবি, যাকে বলা হয় গম পসন্দ, দুঃখ যিনি ভালোবাসেন। মজনু গোরখপুরী নামে একজন বড় কাব্য বিশ্লেষক বলতেন যে মীরকে যে গম পসন্দ বলা হয়, দুঃখ প্রিয়, মীরের কালের দিকে যদি আপনি তাকান, সেই কালে বাস করে মীর যদি কবিতার মধ্যে দুঃখকেই তুলে না ধরতেন, তাহলে বলতে হতো মীর তার কালকে ফাঁকি দিতে চেয়েছে। মোগল সাম্রাজ্য অস্তমিত হয়ে গেছে, এদিকে মারাঠারা, ওদিকে জাঠরা, বাংলাতে বর্গী আক্রমণের কথা শোনেন, বর্গী এলো যাদের কথা বলা হয়, সে মারাঠারা, রাজপুতরা, তছনছ হয়ে গেছে মোগল সাম্রাজ্যের ভিত্তি। আর কয়েকমাত্র বছর পরে দিল্লির সীমানার ভেতরে মোগল সাম্রাজ্য আটকা পড়ে যাবে। মীর তার ভাঙন দেখতে পাচ্ছে। খোদ মোগল সম্রাটরা প্রাসাদ ষড়যন্ত্রের অধীনে পড়ে নিজেদের রাজপ্রাসাদের মধ্যে বন্দী। বড় বড় আমলারা, আমিররা মোগল সম্রাটদেরকে নিজেদের ইচ্ছে মতো করে পরিচালনা করছে। এমনকি একজন আমির খোদ মোগল সম্রাটকে দুই চোখ অন্ধ করে দিয়ে রাস্তায় ভিক্ষে করতে বাধ্য করেছে। যে মোগল সাম্রাজ্যকে ইউরোপের কবিরা স্বপ্নের মতো করে উপস্থাপন করতেন তার কবিতার মধ্যে, কোলরিজ তার কবিতায় যেমনভাবে উপস্থাপন করেছিলেন মোগল সাম্রাজ্যকে, সেই মোগল সাম্রাজ্য খান খান হয়ে আছে। বাইরের চাকচিক্য তখনও কিছুটা রয়ে গেছে, কিন্তু মীর দেখতে পেয়েছিলেন আহমেদ শাহ আবদালী, নাদির শাহ কেমন করে দিল্লিকে আক্রমণ করে তছনছ করে দিয়েছে। 1040 দিল্লিবাসীকে মাত্র 5 দিনে হত্যা করে দিল্লিকে শ্মশান বানিয়ে দেওয়া হচ্ছে। মৃতদেহ পচে গিয়ে কাক কুকুরের মুখে মুখে পচা মাংস ছড়িয়ে গিয়ে দিল্লিতে কলেরার মরক লাগছে। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে দূষিত জল খেয়ে, কলেরার মরক।
দিল্লির তখতে তাউস, তাউস মানে হচ্ছে ময়ূর, ময়ূর সিংহাসন লুট হয়ে চলে যাচ্ছে। কয়েক হাজার শকট গরুর গাড়িতে করে, কয়েক হাজার গরুর গাড়িতে করে স্বর্ণ, রূপো, দামি রেশম চলে যাচ্ছে আফগানিস্তানে, ইরাকে, ইরানে। এই যে ভাঙন দেখতে পাচ্ছেন মীর তাকি মীর, যে দিল্লিকে তিনি অসম্ভব ভালোবাসতেন, যে দিল্লিকে তিনি বলছেন যে আওরাকে মুসাফির হ্যাঁ, দিল্লির গলি তো নয়, এক একটা গলি যেন চিত্র করে রাখা সুন্দর ছবি। সেই দিল্লি তিনি দেখে আর চিনতে পারছেন। সেই দিল্লি ছেড়ে তিনি চলে যেতে বাধ্য হচ্ছেন হঠাৎ করে জন্ম নেয়া মীরের কথায় ভুঁইফোর সংস্কৃতির ধারক লখনৌ। এত কিছুর পরে যদি মীরের কবিতার মধ্যে গম, দুঃখ না আসে, তাহলে বুঝতে হতো যে মীর তার কালকে প্রতিনিধিত্ব করছেন না, মীর যেন তার কালকে অবহেলা করছে। মীর যাবেন লখনৌয়ে, এমনকি তার গাড়ি ভাড়াটা পর্যন্ত তার হাতে নেই। তিনি আরেকজন ব্যবসায়ীর সঙ্গে ঘোড়ার গাড়ি ভাড়া করে রওনা হয়েছেন, দুজন অর্ধেক অর্ধেক করে ভাড়া দেবে। পথের মধ্যে সে ব্যবসায়ী মীরের সঙ্গে অনেক কথা বলছে, অনেক কথা বলছে। মীর কোনো কথার কোনো উত্তর দেন না। পরে ওই লোক বলছে যে মীর সাহেব আপনি কোনো কথাই বলছেন না, লম্বা সফর, দুজনে কথাবার্তা বললে তো দিল বেহেল জাতি, বদবে হুজের জাতি, মনটা ভালো হতো, সময়টাও কেটে যেত। মীর তখন খেপে গিয়ে বললেন, আপনার মতো একজন লোকজনের সঙ্গে আপনার পড়ে আছে কথা বলা, সময় কাটানো, আর আমি শঙ্কিত আছি আমার ভাষা নিয়ে। আপনি অর্ধেক ভাড়া দেবেন, ঠিক আছে, আমার সঙ্গে এক গাড়িতে বসবেন, আপত্তি নাই, কিন্তু আপনি তাই বলে দাবি করতে পারেন না যে আপনার সঙ্গে কথা বলে আমি আমার মুখের ভাষা নষ্ট করব। অর্থাৎ তিনি তার সঙ্গে কথা বলে জুবান নষ্ট করতে রাজি না। নিজের ভাষা সম্পর্কে তার এতটা আত্মবিশ্বাস ছিল, কিন্তু আত্মবিশ্বাসটার কারণও ছিল। কারণটা কিরকম, মীর যে আমলের মানুষ, তখন উর্দু কবিতা তো প্রায় তারও 600-700 বছর আগে থেকে লেখা হচ্ছে, কথ্য মুখে মুখে ছড়াচ্ছে। আমির খুসরোর কবিতার মধ্যে তার উল্লেখ আপনারা পাবেন, তার নমুনা আপনারা পাবেন। তারও কয়েকশো বছর আগে সালমান সাদ নামে একজন লাহোরের কবি, বড় আমাত্য, যার জীবনের পুরোটাই তিনি প্রায় জেলখানায় কাটিয়েছেন, সেই কবির কবিতার মধ্যেও উর্দু কবিতার প্রাচীন নিদর্শন পাওয়া যায়। কিন্তু মীর হচ্ছেন সেই কবি যারা উর্দু ভাষাকে মানুষের মুখের ভাষা থেকে একেবারে যাকে বলে পরিশুদ্ধ, কোট আনকোট বলি, পরিশুদ্ধভাবে উর্দু কবিতা লিখবার জন্য উর্দু ভাষাকে যারা সুসংস্কৃত করে তৈরি করেছেন, তাদের মধ্যে মীর তাকি মীর হচ্ছেন অন্যতম। আরেকজন হচ্ছেন তার সেই বৈমাত্র মামা খানে আরজু। তারা মুশায়রার মধ্যে কবি সম্মেলনে বসে কবিতা নিয়ে কথা বলতেন, এবং অন্যান্য ভাষার কবিতা যেগুলো আছে, ফার্সি, আরবি বা অন্যান্য কবিতা, তুর্কি কবিতা, সেগুলোর সঙ্গে মিলিয়ে তারা কবিতাকে, উর্দু ভাষাকে কবিতা লেখার উপযুক্ত করে তুলেছিলেন নিজেরাই। এবং উর্দুকে বলা হয় এর জন্য, উর্দু হচ্ছে কবিদের হাতে তৈরি হওয়া ভাষা। কবিদের হাতে তৈরি হওয়া ভাষা মানে যে ভাষাটা কবিদের হাতেই কবিতার জন্য তৈরি করা হয়েছে। ফলে মীর তাকি মীর যদি সেই ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে না চান, নিজের ভাষাকে তিনি যদি এতটাই গুরুত্ব দিতে চান, তাহলে মীরকে খুব একটা দোষ দেওয়া উচিত হবে। তবে মীর তাকি মীর একটা কাজ করেছিলেন, যে কাজটা উর্দু কবিতাকে জনমানুষের মুখের কাছাকাছি এখনও রাখতে পেরেছে। এখনও দিল্লিতে যখন জশ্নে রেখতার মধ্যে মুশায়রাগুলো হয় বড় মাঠের মধ্যে, 1000, 15, 20 উর্দু কবিতার শ্রোতা আপনি পাবেন। এবং যে কোনো জনপ্রিয় ব্যান্ড সঙ্গীতের গায়কের চাইতে ওখানকার কবিরা এখনও, উর্দুর কবিরা কম জনপ্রিয় নন। এই যে উর্দু কবিতার যে শ্রুতি নির্ভরতা, সরাসরি
শ্রোতা বা পাঠক বলবো না, শ্রোতার কাছে উর্দু কবিদের যে কবিতা পাঠ করে বাহবা নিয়ে স্বীকৃতি নিয়ে কবির স্বীকৃতি পাওয়ার যে বাস্তবতা, এটা তৈরির পিছনে মীর থেকে মীরদের মতো কবিদের একটা অনেক বড় ভূমিকা আছে। কারণ তারা মানুষের মুখের কথাগুলোকে কবিতার বলয়ের মধ্যে নিয়ে আসার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পান। একটা লক্ষ্য করে দেখেন মীরের শের, উনি বলছেন যে यूं पुकारे हैं मुझे कूचाए जाना वाले, यूं पुकारे हैं मुझे कूचाए जाना वाले, इधर आबे इधर आ, अरे ओ चाक गरेबा वाले। শুনলে মনে হচ্ছে মুখের কথা। यूं पुकारे हैं मुझे कूचाए जाना वाले, इधर आ इधर आबे, अरे ओ चाक गरेबा वाले। কুচায় জানা মানে হচ্ছে প্রিয়র গলি। আমার প্রিয়র গলির বাসিন্দা যারা, তারা আমাকে দূরে হাঁটতে দেখে ডাকছে। কি বলে ডাকছে? আরে এদিকে আয়, আরে এদিকে আয়, আরে ও বুক চাপড়াতে চাপড়াতে যে নিজের বুকের জামা ছিঁড়ে ফেলেছিস, এই পাগল এদিকে আয়। মীরকে ডাকছে এমনি করে। এই যে মুখের কথার যে ভঙ্গিমাটা কবিতার মধ্যে নিয়ে আসা, এটা উর্দু কবিতার পরবর্তীকালের চরিত্র বৈশিষ্ট্য তৈরি করবার ক্ষেত্রে একটা খুব বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে মীর থেকে মীর বলতে পারেন যে বাত হামারি याद रहे, बात हमारी याद रहे, फिर बाती ऐसे ना सुनिएगा, बात हमारी याद रहे, फिर बातें ऐसे ना सुनिएगा, पढ़ते किसी को सुनिएगा, देर तलक सर धुनिएगा। আমার কথা মনে রাখবেন, মীর বলছেন আমার কথা মনে রাখবেন, কারণ আমার মতো কথা পরবর্তীকালে আর কারো কাছে তুমি শুনতে পাবে না। যদি কারোর কাছে শুনতে পাও আমার কবিতাগুলো, নিশ্চিত থাকো দীর্ঘক্ষণ পর্যন্ত তুমি বেদনার্ত হৃদয়কে সামলে দুঃখ ভরা মনে চুপচাপ বসে থাকতে। মীর নিজের কবিতা নিয়ে এতটা কি বলবো, একে আত্মবিশ্বাসী ছিলেন নাকি অহংকারী ছিলেন? অহংকার বা আত্মবিশ্বাস দুটো যে কোনো একটা আমরা বলতে পারি। তো মীর থেকে মীর নিজের কবিতার এই ধরন নিজেই তৈরি করেছেন। ফলে তিনি জানতেন তার পরবর্তী পুরুষেরা তাকে কেমন করে বিচার করে। তবে তার কালে একজন ছিলেন মির্জা রফি সৌদা। মির্জা রফি সৌদা মীরের বছর প্রায় বছর 10 বা তার চেয়ে বেশি বড় ছিলেন। দুজনের মধ্যে একটা খুনসুটি চলত দুই কবির মধ্যে। দুজনই খুব বড় মাপের কবি, খুব বড় মাপের কবি। তো মীর থেকে মীর নিজেকে তো অনেক বড় মাপের কবি বলে মনে করতেনই। ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে উর্দুতে এখন কবিতা লেখে কবি কে কে আছে? মীর বললেন যে एक तो है मिर्जा रफी सौदा और एक ये नाचिस। বললো যে কে কে আছে উর্দুতে কবি এখন? বলে এক হচ্ছেন মির্জা রফি সৌদা, এক অধম আমি আছি। और हाँ ख्वाजा मीर दर्द आधा शायर, আর ख्वाजा मीर दर्द উনি অর্ধেক কবি। তো একজন বললো যে মীর সোজ, আপনি মীর সোজকে কবি মানেন না মীর সাহেব? মীর অবাক হয়ে বললেন মীর সোজও কবি? তো একজন বললেন না, আপনি মানে উনি নবাবের উস্তাদ, নবাবের কবিতা দেখে দেন, নবাবের কবিতা ঠিক করে দেন, ওনাকে আপনি মানেন না? মীর তখন খুব দুঃখ ভরে বলছেন ঠিক আছে তাহলে 3.25 হিসেই, ঠিক আছে তাহলে 3.25 মানলাম, 3.25 কবি, কি আর করা। তো এই মির্জা রফি সৌদার সঙ্গে মীর তকি মীরের কবিতার একটা দ্বন্দ্ব ছিল। মির্জা রফি সৌদা ছিলেন প্রবল মাপের একজন বিদ্রূপ কবিতা লেখক, খুব বড় মাপ, খুব বড় মাপ। এবং ওই আমলের সমাজের যে অবক্ষয়গুলো ঘটছিল, সে অবক্ষয়গুলো যদি পাঠ করতে চান তাহলে মির্জা রফি সৌদার এই কবিতাগুলো তার সমাজচিত্র পাওয়ার জন্য দিল্লি তথা উত্তর ভারতের মির্জা রফি সৌদার কবিতাগুলো কোনো বিকল্প নেই। তো মির্জা রফি
সৌদাকে নিয়ে আবার একটা গল্প আছে। মীর তো নিজে খোঁচা মারেন, সৌদা নিজে খোঁচা মারার একজন বড় উস্তাদ মানুষ ছিলেন। মীরের একটা কবিতা আছে, কবিতা হচ্ছে এরকম যে सरहाने मीर के आहिस्ता बोलो, सरहाने मीर के आहिस्ता बोलो, अभी टुक रोते रोते सो गया है। দেখেন দুটো মাত্র লাইন, सरहाने मीर के आहिस्ता बोलो, উপরে 5 শব্দ নিচে 5 শব্দ, 10টা শব্দের একটা কবিতা। এই 10টা শব্দের কবিতায় কত বড় ছবি আছে। सरहाने मीर के आहिस्ता बोलो, अभी टुक रोते रोते सो गया है। ছবিটা লক্ষ্য করুন যে মীরের শিওরে দাঁড়িয়ে একটু ধীরে কথা বলো, অনুচ্চ স্বরে কথা বলো, গলা নামিয়ে কথা বলো। কেন মীরের শিওরে দাঁড়িয়ে গলা নামিয়ে কেন কথা বলতে হবে? अभी टुक रोते रोते सो गया है। আহা বেচারা, রাত দিন তার শুধু কান্না আর কান্না, কাঁদতে কাঁদতে একটু আগে বেচারা দু চোখ লেগে এসছে। ওই শিউরে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলে, একটু গলা নামিয়ে কথা বলে, বেচারা কাঁদতে কাঁদতে একটু আগে ঘুমিয়ে পড়েছে। সুন্দর কবিতা না? এটা শুনে মির্জা রফি সদা বললেন এটা মীরের কবিতা না, এটা তো মীরের আম্মার কবিতা। যে মীর ঘুমিয়ে গেছে, লোকে বলছে এই আমার ছেলে ঘুমিয়েছে, ডাকিস না, কথা বলিস না, ও ঘুম ভেঙে যাবে। এটা মীরের কবিতা নেই, মীরের আম্মার কবিতা। তো এখন কবিতা তাহলে কেমন করে লিখতে হতো? মীর রফি সওদা বললে যে না, এই মজমুন, এই বিষয় নিয়ে যে প্রেমে পড়ে যে প্রেমিকের রাত্রি দিন শুধুমাত্র নিরন্তর অশ্রু বইয়ে যাওয়া এবং কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়া, এইটা নিয়ে যদি কবিতা লিখতে হয় তাহলে এভাবে লেখেন কি सौदा के बाली पे गया शोर क़यामत, सौदा के बाली पे गया शोर क़यामत, खुद्दाम अदब बोले अभी आंख लगी है। সৌদা বলছেন যে এই বিষয় নিয়ে কবিতা লিখতে গেলে এমনি করে লিখতে হবে। দেখো কেমন, কিরকম, এরকম। এই কবিতাটা বললেন, কবিতার অর্থ কি যে সৌদা শিওরের কাছে কিয়ামত হয়ে গেছে। কবিতার ছবিটা হচ্ছে এই, কিয়ামত হয়ে গেছে। কিয়ামত হওয়ার পর কিয়ামতের যে ঝড়, সেটা সৌদার শিওরের কাছে সে থমকে দাঁড়িয়েছে। কারণ ওই যে প্রেমিক নিরন্তর অশ্রু বহতে বহতে যুগের পর যুগ বিনিদ্র প্রেমিক, একটু তার চোখ লেগেছে, তার শিওরের কাছে এসে কিয়ামতের ঝড় পর্যন্ত থেমে যায়। যা হা হা বেঁচে একটু ঘুমাক, খুদ্দাম আদব বলে अभी कुछ आंख लगी है। তখন আমার শিওরের পাশে দাঁড়ানো আমার অনুচররা বলছে আহা ওহে প্রলয়ের ঝড় থামো, বেচারার একটু আগে দুটো চোখ একটু এক করেছে, কত যুগ পর কে জানে। সৌদা বললেন যে কবিতা লিখতে হলে এইভাবে লিখতে হয়। মনে পড়ে গেল একই মজমুনে আমির মিনাই একখানা শের লিখেছিলেন, शबे फुरकत का जागा हूँ फरिश्तो अब तो सोने दो, शबे फुरकत का जागा हूँ फरिश्तो अब तो सोने दो, कभी फुर्सत में कर लेना हिसाब आहिस्ता आहिस्ता। ছবিটা হচ্ছে এরকম যে কিয়ামত হয়ে গেছে, সব তো মরে টরে গেছে। উনি কবি আমির মিনাই হিসাব হবে, কিয়ামতের পর তো হিসাব হবে না, কার আমল নামার কি হিসাব হিসেব হবে। তো ফেরেশতারা ডাক দিয়েছে যে আসেন আপনার হিসাব হবে। তো কবি ফেরেশতাকে বলছে শবে ফুরকত কা জাগা হুঁ ফরিশতো আব তো সোনে দো, তার অপেক্ষায় অপেক্ষায় বিরহের পুরো রাত জেগে কাটিয়েছে হে ফেরেশতারা, কিয়ামত হয়েছে, এখন একটু অন্তত আমাকে ঘুমাতে দাও। কবি ফুরসত মে কর লেনা হিসাব আহিস্তা আহিস্তা, এত লোকের হিসাব টিসাব তো হবে কিয়ামতের ময়দানে, আমাকে একটু পরে ডাক দাও, ধীরে ধীরে হিসাব করা যাবে, এত তাড়াহুড়োর কি আছে। বিরহ রাত জেগে কাটিয়েছি। ফলে এখন তো প্রেমিক বলতেই পারে এখন আমার একটু ঘুম দরকার। তো যাক, এই দুজনের মধ্যে খুন ছুটেছে, প্রচণ্ড খুন ছুটে, একে অপরের ছায়াও মারাতেন, একে অপরের ছায়াও মারাতেন। কিন্তু মজার ব্যাপার, যখন মির্জা রফি সওদার মৃত্যু হলো, মীর তকি মীরের আগে
তখন মীর তকি মীর বেশ অনেক দিন কবিতা লেখেননি। লোকজন বলতো যে মীর সাহেব আপনি কবিতা লিখছেন না, নতুন কবিতার আসরে আসছেন না, আপনার কাছে কবিতাও শুনতে পাচ্ছি না, এমন কেন? মীর তখন বলতেন, আমি যে কবিতা লিখব, আমার কবিতা পড়ে বুঝবে কে? সওদা তো আর নেই। ফলে এই যে নিজেদের একই সঙ্গে দেখা, নিজেদের আত্মসম্মান বোধ, কবি হিসেবে নিজের স্বীকৃতি নিজে দাবি করা, আবার একই সঙ্গে বড় কবিদেরকে কবি বলে মেনে নিতে পারা। মির্জা রফি সওদাকে মীর বলছেন যে আমার মতো আরেকজন কবি আছে, একজন হচ্ছে অধম আমি, একজন মির্জা রফি সওদা, যিনি খ্বাজা মীর দর্দের মতো কবিকে বলেন আধা শায়ের, অর্ধেক কবি। আর মীর সোর্সকে মানতেই চান না, লোকেরা চাপাচাপির ফলে তিনি বলতে বাধ্য হন, ঠিক আছে শিখি কবি, ওকেও না হয় মেনে নিলাম। তো এই যে যুগটাকে ধারণ করতে পারা, মীর তকি মীরের কবিতার মধ্যে দিয়ে সেটা কেমন করে উঠে এসছে, এইটার দিকে আমরা এখন যেতে পারি। মীরের কবিতার ভাবনার জায়গা থেকে, দর্শনের জায়গা থেকে। মীর যে ভারতবর্ষের গঙ্গা যমুনি তহজিব, গঙ্গা যমুনা সভ্যতা, মোগলদের সভ্যতা আসলে ওই সভ্যতার নাম না, সেই সভ্যতাকে বলা হয় গঙ্গা যমুনি তহজিব, গঙ্গা যমুনার সংস্কৃতি। গঙ্গা যমুনার অববাহিকা যতদূর পর্যন্ত ছড়িয়ে গেছে, ততদূর সেই সংস্কৃতি ছড়িয়ে গেছে। সেই সংস্কৃতির মধ্যে মানুষ একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। সন্ত কবির দাসের দিকে আপনারা তাকাতে পারেন। উর্দুর সবচেয়ে সফল এবং সবচেয়ে প্রাচীন গজল যিনি লিখেছেন, তার মধ্যে তিনি একজন সন্ত কবির। নিখুঁত উর্দুতে তিনি সেই গজলখানি লিখে গিয়েছিলেন। সন্ত কবির দাস, বানারসের মানুষ। এই সন্ত কবির দাস তিনি তার একটি দোহার মধ্যে বলছিলেন যে সাধো দেখো জগ বৌরানা, साधो देखो जग बौराना, सच कहे तो मारत धावे, झूठे जग पतियाना। সাধু দেখো তো জগৎ কেমন পাগল হয়েছে, সত্য বললে এই পুরো জগৎ মারতে ছুটে আসে, আর মিথ্যে বললে মাথায় তুলে নাচে। এরপরের অংশখানি পড়ছি, শোনাচ্ছি আপনাদেরকে, যেটি শুনলে হয়তো গত 1-1.5 সপ্তাহের যে বাংলাদেশ, তার সঙ্গে একটা অদ্ভুত পরিচয় খুঁজে পাবেন। কবির এই দোহাতেই পরবর্তীতে বলছেন, হিন্দু कहत राम हमारा मुसलमान रहमाना, हिंदू कहत राम हमारा मुसलमान रहमाना, आपस में दो लड़े मरत है, मरम कोई नहीं जाना। হিন্দু বলে রাম আমার রাম, সেই সত্য। মুসলমান বলে রহমান আমার রহমান, সেই সত্য। এই দুই মারামারি পিটাপিটি করে মরছে, আসল সত্যটা কেউই জানল না। এই যে গঙ্গা যমুনি তহজিব, এই গঙ্গা যমুনি তহজিবের ধারাবাহিকতা মীরের মধ্যে পাবে। যখন সবচাইতে ধস চারদিকে, থিংস ফল অ্যাপার্ট, সব কিছু যখন ধসে পড়ে, তখন মানুষ তার বহুদিনের পুরনো বাড়িটার দিকে চোখ তুলে থাকে। যে বাড়িটাতে থেকে থেকে সে অভ্যস্ত হয়ে গেছে, প্রতিটা কোণে, প্রতিটা মোড়ে দীর্ঘদিন অভ্যাসের কারণে যেটার দিকে সে চোখ তুলে তাকায়নি এতদিন, যখন সে বাড়িটা হাতছাড়া হয়ে যায়, যখন সে বাড়িটা ভেঙে পড়ে, যখন সে বাড়িটা অন্য কেউ দখল করে ফেলে, তখন কিন্তু বাড়িটার প্রত্যেকটা খুঁটিনাটি আপনার মনে পড়বে। তখন মনে পড়বে যে এই কোনায় বোধহয় একটা বেলফুল গাছ ছিল, ওখানে একটা নিম গাছ ছিল, ঘরের এই কোনা দিয়ে কি অদ্ভুত সুন্দর ঠান্ডা হাওয়া আসতো রাতের বেলা। ঠিক এই জায়গাটাতে ভোরবেলা সূর্যের আলোটা প্রথমে এসে। গঙ্গা যমুনি তহজিবের অনেক বড় রূপকার মুঘল সাম্রাজ্য যখন ধসে পড়তে থাকে,
তখন মীর তকি মীরের মতো কবি, মির্জা রফি সওদার মতো কবি, মির্জা গালিবের মতো কাব্যের চূড়ান্ত পরাকাষ্ঠা হওয়ার দাবি করতে পারা কবিদের মতো একজন, তারা তাদের এতদিনের শত শত বছরের অভ্যাসের ঘরের দিকে ফিরে তাকান, যেগুলো ছিল নিতান্ত অভ্যাস, বহমান চলমান জীবন ছাড়া আর কিছুই না, সেগুলোর প্রকৃত মূল্যায়নের দিকে তারা এগোতে পারে। ফলে মীর তকি মীর দিল্লি যখন ছেড়ে যান লখনৌ যাওয়ার পথে, তখন তিনি দিল্লির পুরনো গলিগুলোর দিকে তাকিয়ে বলতে পারেন, अब तो जाते हैं बुत कदे से मीर, फिर मिलेंगे गर खुदा लाया। খুব মজার একটা পান আছে এখানে, জমক পান। কি জমক বাংলায়? না, জমক না, না, পানকে কি বলে বাংলায়? আচ্ছা, মানে কি যেন বলে পানকে, মানে একটা দিয়ে অনেকগুলো কথা বোঝানো তো। সনম মানে একাধিক অর্থ বহন করা। সনম আমরা হিন্দি সিনেমাতেও শুনি, সনম তেরে লিয়ে বলে সদিক সুখিনী নেচে কুদে তো নায়করা তাদের প্রেমিকাকে ডাকে। সনম মানে হচ্ছে পাথরের মূর্তি। উর্দু মানে বলিউডি সিনেমার মধ্যে কেন প্রেমিকাকে সনম বলে ডাকা হয়, এটা খুঁজতে গেলে আপনাকে যেতে হবে সেই প্রাচীন ফার্সি কাব্যে, সেখান থেকে উর্দু কাব্য হয়ে উর্দু কবিরাই যে আসলে এই বলিউড সিনেমার প্রাণ ছিলেন, তারাই যে এই কবিতাগুলো সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে এসেছিল সঙ্গীতের মধ্যে দিয়ে, সেটার ইতিহাসের দিকে যেতে হবে। সনম মানে পাথরের মূর্তি। তাহলে প্রেমিকাকে সনম বলা হচ্ছে কেন? প্রেমিকাকে সনম বলা হচ্ছে কারণ প্রেমাস্পদকে তো নিষ্ঠুর হতেই হবে। ওগো নিঠুর রবীন্দ্রনাথ পর্যন্ত বলে বলে এতগুলো গান কবিতা লিখে গেছেন। আর উর্দু কবিতা তো এটা রীতিমতো তাদের একেবারে এজমালি সম্পত্তি। তারা তাদের প্রেমাস্পদকে কঠিন, কঠোর, জল্লাদ, ঘাতক, কাফের কি না বলেছে, সেগুলো বলার আবার একটা কারণ আছে। সুফি দর্শনের প্রেক্ষাপটগুলো না বুঝলে এটা বোঝাটা কঠিন হয়ে যাবে। সনম কেন, কেন প্রেমাস্পদকে আপনি পাথরের মূর্তি বলবেন? প্রেমাস্পদকে পাথরের মূর্তি বলবেন তার কারণ হচ্ছে প্রেমাস্পদ তো চির অবহেলা করে, কখনো আপনাদেরকে ফিরে তাকাবে না, কখনোই ফিরে তাকাবে না। কিরকম অবহেলা? অবহেলা হচ্ছে এরকম, मैं जो लगा कहने के तंग हूं मार मरूं क्या करूं। মীরের শের প্রেমাস্পদ অবহেলার ধরনটা বোঝানোর জন্য বলছি যে मैं जो लगा कहने के तंग हूं मार मरूं क्या करूं, वो भी लगा कहने हाँ कुछ तो किया चाहिए। আমি যখন তার কাছে গিয়ে বলি যে তোমার এই নিত্য অবহেলা আর সয় না, আমি অতিষ্ঠ হয়ে গেছি, আমি কি আত্মহত্যা করে ফেলবো না কি করব? এতদিন আমার প্রেমিক প্রেমাস্পদ আমার শত আর্তনাদেও বিন্দুমাত্র ঘাড় ঘুরিয়ে তাকায়নি, একটা বাক্য ব্যবহার করেনি আমার এত দুর্দশা দেখেও। কিন্তু এই যে আমি গিয়ে বললাম যে তোমার অবহেলা আর সয় না, আমি কি এবার আত্মহত্যাই করে ফেলবো না কি করব, এইবার সে প্রথমবারের মতো ঘাড় ঘুরিয়ে বলে হ্যাঁ কিছু একটা তো করা উচিত। তো এই হচ্ছে প্রেমাস্পদ যখন আপনার প্রতি সদয় হবেন, সেই সহৃদয়তার নমুনা হচ্ছে এরকম। ফলে উর্দু কবিরা বলেন যে এই চির অবহেলা পাওয়া যাবে প্রেমাস্পদের কাছ থেকে, যে কিনা প্রিয় অথবা যে দেবতা, অথবা যে দেবতা এবং প্রিয় একসাথে, আর পাবো কোথা। এরপর দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা। কখন যে প্রিয় দেবতা হয়ে যাচ্ছে, কখন যে দেবতা প্রিয় হয়ে যাচ্ছে। আমার হৃদয়ে তোমার আপন হাতের দোলে, দোলাও 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 আমার হৃদয়, কে আমারে কি যে বলে ভোলাও ভোলাও। কাকে বলছেন রবীন্দ্রনাথ? কাকে বলছেন? বোধহয় এক এক বয়সের শ্রোতার কাছে এটা এক একটা অর্থ হয়, তাই না? তবে বোধহয় এটা ঈশ্বর থেকে শুরু করে মনুষ্য পর্যন্ত এটা বিস্তৃত। উর্দু কবিরাও এই বিস্তৃতিতে বিশ্বাস করতেন, সুফি কাব্যের মধ্যে তো এটা আছেই। তারা তাদের প্রেমাস্পদকে সনম বলত, পাথরের মূর্তি। এবং কেন? কারণ
আবার এই পুরো পৃথিবীটা আরেক অর্থে সনম খানা, যেখানে জগৎব্যাপী মানুষের মতো দেখতে ঘুরে বেড়াচ্ছে কতগুলো প্রতিমূর্তি, যাদের হৃদয়ের মধ্যে মায়া নেই, দয়া নেই, ভালোবাসে। ফলে পুরো পৃথিবীটাই কি একটা সনম খানা না? প্রাণহীন মূর্তির একটা প্রেক্ষাগৃহ ছাড়া আর কিছু কি এই পৃথিবী? মীর দিল্লি ছাড়ার আগে বলছেন, আব তো যাতে হ্যাঁ বুত কদে সে মীর। এই মূর্তির প্রেক্ষাগৃহ ছেড়ে, বুত কদা, এবার যাই তবে হে মীর, ফির মিলেঙ্গে গর খোদা লায়া, আবার দেখা হবে যদি খোদা কখনো নিয়ে আসেন। যাচ্ছে কিন্তু মূর্তিগৃহ, মন্দির ছেড়ে, আবার আসবে। কখন আসবে? যখন খোদা আবার ফিরিয়ে ডেকে নিয়ে আসে। লখনৌয়ে তিনি গেলেন, যাওয়ার পর প্রথম দিন ওখানে গেছেন, মীরকে কেউ চেনে না। তিনি গেলেন, কবিতার আসর হবে সন্ধ্যাবেলা, সেই কবিতার আসরের মধ্যে তিনি কবিতা পড়বেন বলে রওনা হলেন। মুশকিল হচ্ছে, মীর তো পুরনোকালের দিল্লির মানুষ, এই এত উঁচু পাগড়ি, সেই মোগলাই জামা, কোমরের বেল্টের সঙ্গে আটকানো খাপলা তলোয়ার, যেটা তৎকালীন সময়ে পোশাকের অংশ বলে মনে করা হতো, এগুলো পরে গেছেন। ফলে যেটা হলো, তাকে দেখে লখনৌয়ের নতুন যুগের কবিরা ঠাট্টা মস্করা করা শুরু করলো। জিজ্ঞাসা করলো, কোত্থেকে এসছে পাগলটা? ফুসফুস করছে, হাসি তামাশা করছে, ঠাট্টা করছে। মীর তার কাছে যখন শাম্মা এলো, শাম্মা মানে বুঝতে পারছেন তো, মানে মুশায়রা যখন হয়, নিয়ম হচ্ছে এরকম যে একটা বড় প্রদীপ থাকে, মুশায়রার কবিরা বসেন, যখন যে কবি কবিতা পড়বেন তার সামনে সেই শাম্মা রাখা হয়, সেই প্রদীপ রাখা হয়। প্রদীপ কেন তার সামনে রাখা হয়? কারণ প্রদীপের শিখাখানি লক্ষ্য করছেন, মোমবাতির শিখা বা প্রদীপের শিখা দেখতে কেমন? একটা জীবের মতো না প্রদীপটা দেখতে, শিখাটা, এবং একটুখানি হাওয়া এলে কিন্তু সে কাঁপে, মনে হয় প্রদীপটা কিছু বলতে চায়। প্রদীপের কথা হচ্ছে আসলে আলো, যে শোনা যায় না। ফলে ওই যে কবি মুশায়রা যখন কবিতা পড়বেন, তার সামনে তখন ওই প্রদীপটা রাখা হয়, যেন প্রদীপের জিভে যে অব্যক্ত ভাষা আলো হয়ে ছড়িয়ে পড়েছে, তা যেন বাক্য হয়ে এখন শ্রোতাদের সামনে যায়। এজন্য যে কবি কবিতা পড়বেন তার সামনে তখন ওই প্রদীপখানে রাখা হয়। এই প্রদীপ নিয়ে অসাধারণ সুন্দর সব কবিতা আছে। একদম বর্তমান সময়ের একজন খুবই সাধারণ মাপের কবি, তিনি একটা এই প্রদীপ নিয়ে চমৎকার খানি শের লিখেছেন। যে আবার দেখুন, প্রদীপ, যে নজরুলের কবিতা গানের মধ্যে আছেন, প্রদীপের শিখা কাঁপে ধীরে ধীরে, কোন গানের মধ্যে? না, আমি যেটা বলছি ওটা আরেকটা গানের মধ্যে, ওটা আছেই। ওটা হচ্ছে যে কুহু 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 কোয়েলিয়া, বাহিরে ঝড় বহে আমি ঝুরি ঘরে। এরপরে একটা লাইন আছে যে প্রদীপের ওই শিখা কাঁপে ধীরে ধীরে। ওই প্রদীপের শিখা যে ধীরে ধীরে কাঁপছে, যে দেখতে জিভের মতো। আবার জীব কিন্তু নড়লে শব্দ হয় না, আমি কথা বলতে গেলে জীব নড়তে হবে। প্রদীপের শিখা যে নড়ছে, এই জীব, অগ্নিরূপ যে জীব নড়ছে, সে কি বলছে আসলে? আবার এই প্রদীপের মধ্যে কিন্তু দেখবেন যে সন্ধ্যার পর প্রদীপ জ্বাললে পতঙ্গরা উড়ে এসে তার মধ্যে ঝাঁপিয়ে পড়ে, পুড়ে মরে। ফার্সি কবিরা, সুফি কবিরা সেই এটা বলতেন, এটা হচ্ছে বিলয়, ফানা। প্রদীপের শিখা হচ্ছে পরম রূপ, পরম সত্য। তার মধ্যে যেমন করে পতঙ্গ ঝাঁপ দিয়ে পুড়ে মরে, তার নিজের কোনো অস্তিত্ব থাকে না। পতঙ্গের অস্তিত্ব ওই আগুনের শিখার অস্তিত্বের সঙ্গে মিলে এক হয়ে যায়। পরম সত্যের সঙ্গে এমনি করে যে সত্যকে অন্বেষণ করে তাকে মিশে যেতে হয়। সমুদ্রের মধ্যে যেমন এক বিন্দু জল মিশে গেলে ওই এক বিন্দু জলের আলাদা কোনো অস্তিত্ব থাকে না, সে নিজেই সমুদ্র হয়ে যায়। ঠিক তেমনি প্রদীপের শিখার মধ্যে
যখন পতঙ্গ ঝাঁপ দিয়ে পড়ে, প্রেমিক রূপ পতঙ্গ, তারও আলাদা অস্তিত্ব থাকে না, সে ওই আগুনের শিখার সঙ্গে তার অস্তিত্ব এক হয়ে যায়। কিন্তু যে জীব, তার মানে কি ওই প্রদীপের শিখা কি জীব নয়নের ওই চারপাশে যে প্রেমিক রূপ পতঙ্গরে উড়ে বেড়াচ্ছে তাদেরকে প্রলোভন দেখায়, কিছু একটা বলে? তো কবি বলছেন যে पतंगों ने गले मिलते ही जलकर खुदकशी कर ली, पतंगों ने गले मिलते ही जलकर खुदकशी कर ली, न जाने शम्मे ने क्या कह दिया शर्माते शर्माते। এই পতঙ্গেরা প্রদীপের গলা জড়িয়ে ধরতে না ধরতেই পুড়ে আত্মহত্যা করে ফেললো। এই প্রদীপ তো দেখি খুব সর্বনাশা, তাকে দেখলে মনে হয় লাজুক, মৃদু মৃদু জীব নেড়ে বলে, কিন্তু এই প্রদীপের শিখা মৃদু জীব নেড়ে লাজুক ভাবে পতঙ্গদের কানে কি যে বলেছে কে জানে। পতঙ্গরা তাকে কেমনি করে ঝাঁপ দিয়ে এসে তাকে জড়িয়ে ধরে আগুনের শিখায় নিজের প্রাণ দিয়ে দিল। কি বলেছে প্রদীপের শিখা লাজুক ভাবে মৃদু মৃদু পতঙ্গদের কানে কানে। ফলে এই সনম খানা, সেই সন্ধ্যার জ্বালানো প্রদীপ, এই সবগুলো রূপকল্প নিয়ে মীর তকি মীর, গঙ্গা যমুনি তহজিব, যেখানে এই অববাহিকার, গঙ্গা যমুনা বাহিত ওই অববাহিকা, যেটা বাংলা থেকে শুরু করে সেই দিল্লি পর্যন্ত ছড়ানো, এই পুরো ভূমি জুড়ে ছড়িয়ে আছে যে সভ্যতা। এখানে যখন আপনি কানুবিনে গীত নাই জানেন, তখন আপনি একই প্রদীপের শিখাকে সেই ভূমিকায় দেখতে পাবেন। এখানে যে বাঁশির সুরে ডাকে বিরোহিনী রাধাকে কৃষ্ণ, ওই একই সুর শুনতে পান মীর তকি মীর দিল্লিতে কোনো মুশায়রার জ্বালানো প্রদীপের নিবু নিবু শিখার আলোর মাঝে। এই একই ডাক শুনতে পান। ওই একই পৃথিবীরূপ প্রতিমালয়ের মধ্যে মীর তকি মীর ফিরে আসতে চান। ফির মিলেঙ্গে গর খুদা লায়া, খোদা যদি আবার সেই প্রতিমালয়ে আমাকে ফিরিয়ে আনেন। ফলে তার কালকে, এই ভেঙে পড়ার সময়কে, যখন সব কিছু ধসে পড়ছে, তখন এই প্রায় 1000 বছর ধরে যে সভ্যতা গড়ে উঠেছিল ভারতবর্ষে, সেটা ধসে পড়ার কালে মীর তকি মীর তাকে প্রত্যক্ষ রূপে অনুধাবন করতে পেরেছিল। যে ঘরে এতদিন আমার বাস ছিল, সেই ঘর যখন আমার ছেড়ে যাওয়ার সময় হলো, তখন আমি সে ঘরের প্রকৃত স্বরূপ দেখার কথা ভাবলাম। বাঁশি যে ডাক পাঠাতো রাধাকে, ওই একই ডাক মীর তকি মীরকে দিত দিল্লি, যে দিল্লিকে তিনি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন, যে দিল্লিকে তিনি হৃদয় পুরীর সঙ্গে অবলীলায় মিশিয়ে ফেলতে পারতেন। তিনি বলতে পারতেন যে কাসিদে আশক আকে খবর কর গয়া, কতল কোই দিল কা নগর কর গয়া। এই যে চোখ বেয়ে অশ্রু পড়ে, সে অশ্রু আসলে বার্তাবাহক। মহারাজ আসার আগে তার বার্তা দূত আসে না? তো আসিদে আশক, আমার চোখে যে অশ্রু দেখছো, এই অশ্রু আসলে বার্তাবাহক। অশ্রু নামের বার্তাবাহক এসে অগ্রিম খবর দিয়ে গেল, বার্তা দিয়ে গেল। কি বার্তা? এই অশ্রু কিন্তু বার্তাবাহক, অগ্রিম। মহারাজ আসার আগে যে বার্তা দিয়ে যায় যে মহারাজ আসছেন, এই অশ্রু হচ্ছে সেই মহারাজ আসার বার্তাবাহক। কোন মহারাজ আসার? কাসিদে আশক আকে খবর কর গয়া, কতল কোই দিল কা নগর কর গয়া। অশ্রু নামের বার্তাবাহক এসে আমায় বার্তা জানিয়ে গেল, কে যেন হৃদয়ের নগর নিষ্ঠুরভাবে ধুলোয় মিশিয়ে দিয়ে গেছে। মানে যখন হৃদয়ের নগর কেউ নিষ্ঠুরভাবে ধুলোয় মিশিয়ে দেয়, আমি নিজেও জানি না, অশ্রু এসে আমাকে সেই সংবাদ দিয়ে যায়, তোমার হৃদয়ের নগর কে যেন নিষ্ঠুরভাবে ধুলোয় মিশিয়ে দিয়ে গেছে। মীর তকি মীর, দেখুন এই শহর বারবার ফিরে আসে তার কাছে প্রিয় বিরহের নাম রূপ ধরে।
আরেকটা শেরের মধ্যে তিনি বলছেন যে দিদায়ে গিরিয়া হামারা নহর হ্যাঁ, এই অশ্রু বর্ষণে আক্রান্ত, অশ্রু জলে ভারী চোখগুলো আমার বয়ে যাওয়া ঝর্ণা। দিদায়ে গিরিয়া হামারা নহর হ্যাঁ, দিলে খারাবা জैसे দিল্লি শহর হ্যাঁ। দেখুন কেমন করে দিল্লি শহর তার কাছে প্রিয়, প্রেমাস্পদ নিষ্ঠুরতার সমতুল্য হয়ে আছে। এই অশ্রু বর্ষণকারী আমার চোখ যেন জল বয়ে যাওয়া তীর তীর করে বয়ে চলা ঝর্ণা। আর এই নষ্ট বিধ্বস্ত হৃদয়, হায়, সে যেন ধুলোয় মিশে যাওয়া দিল্লি শহর। এই হৃদয় সে যেন ধুলোয় মিশে যাওয়া দিল্লি শহর। ফলে এই মীর তাকি মীরের কাছে দিল্লি শহরের পতন, বারবার নিজের পেছনের দিকে ফিরে তাকান, ভারতবর্ষের ইতিহাসের একটা ক্রান্তির লগ্নের একটা অসাধারণ পাঠ আপনার সামনে হাজির করবে। যখন আক্রান্ত হলো দিল্লি, মীরের ঘরে খাবার নেই। খাবার থাকার কারণও নেই, কারণ তিনি রাজা বাদশাদের সঙ্গে যখন তখন ঝগড়াঝাটি করে বেড়াতেন। কিরকম ঝগড়াঝাটি? সম্রাট কবিতা শুনতে পাঠিয়েছেন, কবিতা পড়ছেন মীর তাকি মীর, ভালো। আবার পরদিন ডেকে পাঠিয়েছেন, মীর কবিতা শুনতে ইচ্ছে হচ্ছে জনাব, আপনি যদি আসতেন। মীর গেলেন, বলে কবিতা পড়েন। বলে মানে বাদশাহ হুজুর, চাইলেই তো কবিতা পড়া যায় না। মানে বলে যে बंदे तो अपनी जेब में मजमून घुसा के नहीं रखता, মানে বান্দা আপনার এই দাস তো আর পকেটের মধ্যে কবিতার বিষয় ঢুকিয়ে ঘুরে বেড়ায় না যে আপনি বললেন আর কবিতা পড়া শুরু করে দেবে। কবিতা লেখা তো সহজ না। লখতে জিগর, হৃদয়ের এক একটা টুকরো বুক ছেড়ে কবিতার হয়ে শব্দরূপে বের হয়ে আসে। আপনি চাইলে না আমি কবিতা পড়া শুরু করে দেব। কবিতা কি আপনার দাস না আমার দাস? কবিতা লখতে জিগর, হৃদয় ছেড়ে টুকরো হয়ে বের হয়ে আসা কবিতা, এক একটা শব্দ। ফলে সেই সম্রাটদের কাছে, বাদশাদের কাছে তিনি খুব একটা প্রিয় হওয়ার কোনো কারণ নেই। যখন দিল্লি বিধ্বস্ত হলো, দেখুন তখনও কবির মর্যাদাটা কেমন ছিল। মীর গিয়ে দিল্লি জামা মসজিদের সিঁড়িতে বসত। ওষুধ দরকার হলে আত্মার মানে কেমিস্ট, আত্মারদের কাছে তিনি গিয়ে তাদেরকে আত্মার ব্যবসা নিয়ে একটা কবিতার দুটো শের লিখে দিলেন। ওই আত্মার তাকে কি ওষুধ দরকার দিয়ে দিল। বাজার যে কাপড় বিক্রি করে, কাপড় দরকার হলে কাপড়ওয়ালাদেরকে গিয়ে একটা কবিতা লিখে দিয়ে আসতেন। কাপড়ওয়ালা তার বাড়িতে এত বড় কবিতাকে তো সরাসরি তার হাতে কাপড় তুলে দিত, ভয়ানক অপমান। সরাসরি তাকে দেওয়া যায় না। তাকে সালাম বেলাম জানিয়ে চাটা খাইয়ে, চা তো খেত না, শরবতের আমল, শরবত টরবত খাইয়ে ওনার বাড়িতে কাপড় পাঠিয়ে দিত। এরকম কতদিন আর চলা যায়? কারণ দিল্লির অবস্থা তখন আর বাসযোগ্য নেই। তিনি তখন চলে গেলেন লখনৌয়ে। লখনৌয়ে গিয়েও তো বুঝতেই পারলেন যে তিনি সে ইয়ে থেকে বলছেন, ওই যে পতঙ্গের শিকার কথা বললাম, প্রথম তিনি গেলেন লখনৌয়ের মধ্যে, সেই কথাটা বললাম। তাকে দেখে উপহাস করলো, তার বেশভূষা দেখে বলল কোথাকার পাগল এসছে, কোথাকার চিড়িয়া কে জানে। তিনি তখন বললেন, ক্যা বুধ ও বাস পুছতে হো পূরব কে সাকিনো, কি আমার বাস কোথায়, ঠিকানা কোথায়, কি জানতে চাও হে পূর্বের বাসিন্দারা। দিল্লি যে এক শহর থা আলম মে ইন্তেখাব, দিল্লি নামে যে এক শহর ছিল, জগতের সকল শ্রেষ্ঠ জিনিসগুলোকে জড়ো করে যে শহর তৈরি হয়েছে। হাম রহনে ওয়ালে হ্যাঁ উসি উজরে দয়ার কে, আমি সে উজাড় হয়ে যাওয়া রত্নের মতো শহরের বাসিন্দা। নিজের পরিচয় দিলে তিনি এভাবে। বাদশাহ শুনতে পেলেন মীর তাকি মীর লখনৌ এসছেন। তাকে খেলাত দিয়ে পাঠানো হলো, কয়েক হাজার আশেরফি, পোশাক, তলোয়ার, পাগড়ি, এগুলো আবার একটা মানে নির্দিষ্ট কিছু ক্রেতা তৈরি করেই পাঠানো হতো এগুলোকে। তাকে ডেকে পাঠানো হলো, উনি গেলেন দরবারে, তাকে দরবারে গ্রহণও করা হলো। একদিন অনেক টাকাও দেওয়া হতো তাকে। বাদশাহ
কবিতা শুনতে চাইলেন। হাউজের পাশে রঙিন মাছ, ওটার মধ্যে লাঠি নিয়ে তিনি মাছ নাড়াচাড়া করছেন। নবাব, লখনৌ নবাব মীর কবিতা শোনাচ্ছেন। দেখছেন যে কবিতা শুনতে শুনতে মাছের সঙ্গে খেলছে। মীর খুব বিরক্ত হলেন, থেমে গেলেন। নবাব বলে, হ্যাঁ পড়িয়ে, পড়েন পড়েন। তো বলছে যে আপ তাওয়াজ্জো ফরমায়ে তো পড়ুঁ, আপনি মনোযোগ দিলে তো পড়তাম। তখন ইয়ে বললেন যে जो काबिल गौर मिसरा होगी वो खुद बखुद तवज्जो अदा कर ले। মানে যেটা মনোযোগের দাবিদার কবিতা হবে, মনোযোগের যোগ্য কবিতা হবে, সেটাতে আমি আপনি আমার মনোযোগ চলে যায়। মীর চূড়ান্ত অপমানিত হয়ে বের হয়ে এলেন এবং আর কোনোদিন নবাবের দরবারে গেলেন। পথের মধ্যে একদিন দেখা, নবাব হাতে নিয়ে যাচ্ছেন, পথের মধ্যে মীরের সঙ্গে দেখা। তো বলল যে হাতির উপর থেকেই মীরকে ডেকে বলছেন, নবাব, মীর সাহেব আপনি দরবারে আসেন না, বহুদিন আপনার দেখা নাই। তো মীর উত্তর দিলেন, हमारे यहाँ शुराफा ऊंची आवाज में बातें नहीं किया करते। আমি দিল্লির লোক, তো দিল্লির ওখানে ভদ্রলোকেরা চিৎকার করে, উঁচু থেকে চিৎকার করে অন্য কারোর সঙ্গে কথা বলে না। মানে ভদ্রলোকরা চিৎকার করে কথা বলে না আমাদের দিল্লিতে। বাচ্চা লজ্জা পেয়ে আবার ফেরত চলে গেলেন। তো অন্যান্যরা বলছে যে কি বলেন না, আমার দিল্লিতে তো ভদ্রলোকেরা পথে দেখা হলে একে অপরকে বাড়িতে যেতে বলে, কেমন আছে এটা পথে জিজ্ঞাসা করা আমাদের এখানকার নিয়ম না। তো নবাবকে রীতিমতো অভদ্রলোক বানিয়ে ফেরত পাঠিয়ে দিলেন। কিন্তু নবাব ভদ্রলোক ছিলেন, ততদিন পর্যন্ত তিনি আর কখনোই মীর যাননি দরবারে। কিন্তু তার মাসোহারা বন্ধ করেন। এই নবাব মারা গেলেন, তার আসফ আলী ছেলে, আসফউদ্দৌলার ছেলে, নবাব আসফউদ্দৌলা, যার ব্যাপারে বলা হতো জিসকো না দে মৌলা উসকো দে আসফউদ্দৌলা, খোদাও যাকে দেয় না তাকে আসফউদ্দৌলা দেয়। আসফউদ্দৌলা মারা গেলেন, যাকে এই যে অপমান করলেন মীর তাকি মীর খোলা রাজপথে। তার ছেলে হলো সাআদাত আলী খান। এই লোকের কবিতা টবিতা নিয়ে বিশেষ আগ্রহ ছিল না, বন্দুকবাজি করতো, শিকার টিকারের ব্যাপক আগ্রহ ছিল, গান টান, কবিতার ব্যাপারে তার বিশেষ আগ্রহ ছিল না। এর মধ্যে মীরের অবস্থা তখন খুবই বাজে অবস্থা, আক্ষরিক অর্থেই তিনি উপোস থাকেন। তেহসিন নামে একটা মসজিদ আছে লখনৌয়ে। তেহসিনের মসজিদের পাশে একদিন জুমার নামাজের পর পাশে মাটিতেই বসে আছেন মীর তাকি। খুশ মার্কায়ে জেবা নামে একটা কবিদের জীবনী গ্রন্থ আছে, প্রায় 1200 পৃষ্ঠার। ওই গ্রন্থটার মধ্যে প্রসঙ্গটা উল্লেখ পাবেন। খুশ মার্কায়ে জেবা বসে আছেন তেহসিনের মসজিদের পাশে মীর তাকি মীর। নবাবের সওয়ারি যাচ্ছে, সাআদাত আলী খানের সওয়ারি। সবাই উঠে দাঁড়িয়েছেন নবাবকে তাজিম করার জন্য। নবাব স্বর্ণমুদ্রা ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছেন। দূরে দেখা গেল একজন লোক ভিখারির মতো ছেঁড়া ফেরা জামা, কিন্তু এই লোক উঠে দাঁড়ায় না। নবাব তার পার্শ্বদকে বললেন যে মির্জা ইনশা ছিলেন আরেক কবি, ইনশা, ये गधाए मुदक्बिर कौन है जिसकी तमकनात ने इसे उठने नहीं दिया। যে ইনশা, এই লোকটা কে বলো তো, जिसका तमकनात ने, যার অহংকারের ভারে যে উঠে দাঁড়াতে পারছে না। লখনৌ তো বোঝেনি ভাষা কীরকম হবে, উর্দু নিজেই অসম আলংকারিক ভাষা, আর নবাবের ভাষা বুঝতেই পারছেন যে কে সে যে অহংকারের ভারে উঠে দাঁড়াতে পারছে না। ইনশা বললেন যে হুজুর, এ হচ্ছে সেই গদায়ে মুতাকাব্বির যার ব্যাপারে প্রায় গতকালও আপনার দরবারে আলাপ হয়েছিল। এ হচ্ছে সেই মীর তাকি মীর। মীরের এরকম দুর্দশা দেখে সাআদাত আলী খান খুব লজ্জা পেলেন। আমার বাবার উস্তাদ ছিলেন তো হাজার হোক। তিনি ফিরে গিয়ে কয়েক হাজার স্বর্ণ মুদ্রা, পোশাক আশাক, ও যা যা পাঠায় না খেলাত, সব মিলিয়ে পাঠিয়েছে।
পাঠানোর পর মীর তাকি মীর যা কিনা তখন খাবার জুটছে না আক্ষরিক অর্থেই, তিনি ফেরত দিয়ে বলল যে এগুলো তোমার নবাবকে বলো মসজিদের সামনে ভিক্ষুকদের মধ্যে বিলিয়ে দিতে। ये बंदा अब तक इतना ফকির নেই हुए, এই বান্দা এখনো এতটা গরিব হয়নি, তোমার হুজুরকে বলে এগুলো মসজিদের সামনে ফকিরদের ভিখারিদের মধ্যে বিলিয়ে দিতে। বাদশাহের চূড়ান্ত অপমান, চূড়ান্ত অপমান যে নবাবের উপঢৌকন ফিরিয়ে দেওয়া হয়েছে। এরকম বেশ কয়েকবার যাওয়া হলো, প্রত্যেকবার তিনি ফিরিয়ে দিলেন। শেষে ইনশা, খুব বড় কবি ছিলেন ইনশা আল্লাহ খাঁ, ইনশা আমাদের মুর্শিদাবাদের দরবারেও ছিলেন, নবাব আলীবর্দী খান দরবারেও তিনি ছিলেন। শেষকালে ইনশাকে দিয়ে পাঠালেন। ইনশা ছিলেন খুবই মধুর বাক্য প্রয়োগে সিদ্ধহস্ত। তিনি বললেন যে নবাবের বাস্তে না হোক, আপনার বাচ্চাদের বাস্তে আপনি গ্রহণ করুন। বাদশাহ ওয়াক্ত কি হাদিয়া, কালের সম্রাটের উপঢৌকন। এইবার মীর আসল কথা বললেন, এতদিন নবাব আমাকে স্মরণ করেননি, আমি এতে কিছু মনে করিনি, কিন্তু তিনি স্মরণ করলেন শেষকালে, তাও কিনা উপঢৌকন পাঠালেন একটা 10 টাকার চাকরের হাত দিয়ে। তুমি তোমার বাচ্চাকে গিয়ে বলো তিনি লখনৌয়ের নবাব, আমি উর্দু কাব্যের জগতের বাদশাহ, ফিরিয়ে নিয়ে যাবে। তোমার নবাব যদি হয় লখনৌয়ের বাদশাহ, আওধের বাদশাহ, আমি উর্দু কাব্যের জগতের বাদশাহ, আমিও বাদশাহ, এটা ওকে গিয়ে বলে আস। যাক, শেষ পর্যন্ত তিনি সেগুলো গ্রহণ করলেন। তো শেষের দিকে, একেবারে শেষে, তার কোনো প্রকৃত অর্থে সংস্থানের ব্যবস্থা ছিল না। স্ত্রী মারা গিয়েছিলেন, তার এক পুত্র এক কন্যা ছিল, তার দুজনেই কবি ছিল, কন্যাও কবিতা লিখতেন, দুজনেই মারা গেছেন। একেবারেই নিঃসঙ্গ, হত দরিদ্র হয়ে মীর তাকি মীরের মৃত্যু ঘটে 1810 সালে। এই মীর তাকি মীর, যিনি কিনা বলতে পারতেন मत रंज कर किसी को, मत रंज कर किसी को कि अपना तो एतकाद, मत रंज कर किसी को कि अपना तो एतकाद, मत रंज कर किसी को कि अपना तो एतकाद, दिल ढा कर काबा जो बनाया तो क्या हुआ, কারুর মনে দুঃখ দিও না, কারণ এই হচ্ছে আমার এতেকাদ, এই হচ্ছে আমার কি বল প্রতিজ্ঞা বাক্য। আমি এই বিশ্বাস করি, কারুর মনে দুঃখ দিও না, কারণ হৃদয় ভেঙে যদি তুমি কাবাও বানিয়ে দাও অন্য কোথাও, হৃদয় ভাঙার পাপ মোচন হয় না। মীর তাকি মীর বলতে পারতেন, उसकी फरोगे हुस्न से झमके हैं सब में नूर, उसके फरोगे हुस्न से झमके हैं सब में नूर, शम्मे हरम हो या दिया हो सोमनाथ का। সেই এক কারুর সৌন্দর্যে, এই সব কিছুর মাঝে আলো থমকে আছে। शम्मे हरम हो, সে মসজিদের প্রদীপ হোক, ইয়া দিয়া হো সোমনাথ কা, অথবা সোমনাথ মন্দিরে জ্বালানো প্রদীপ হোক, সব জায়গাতে সেই এক সুন্দরের আলো প্রদীপের শিখা হয়ে ছড়িয়ে আছে। মীর তাকি মীর বলতে পারতেন, হৃদয়কে তিনি কত বড় ভাবতেন। दिखा के काबे की रास्ता मैं उसे भुलाऊं राह, दिखा के काबे की रास्ता मैं उसे भुलाऊं राह, जो पूछे कोई मुझसे मेरे यार की घर की पता। কেউ যদি আমার প্রিয়র ঘরের ঠিকানা জানতে চায়,
আমি তো তাকে সেই ঠিকানা বলি তা একটা প্রতিদ্বন্দ্বী বাড়াতে পারি না। ফলে আমি তখন কী করি, তাকে কাবার পথ দেখিয়ে ভুল পথে পাঠিয়ে দিই। ঠিক পথ হচ্ছে যেখানে প্রেম, যেখানে ভালোবাসা, এটা হচ্ছে ঠিক পথ। ওই পথ যদি আপনি চিনতে না পারেন তাহলে কাবার পথও ভুল পথ হয়ে যায়। মীর তো কি মীর, আমি বেশিক্ষণ বলবো না, গুটিয়ে আনছি, কিন্তু মুশকিল হয়ে গেল সেই প্রতিবারের মতোই আমি যে যে কবিতাগুলো বেছে নিয়েছিলাম তার একটাও বলা হয়নি। কি করব, কিছু করবার নেই। তো যাক, তো মীর তাকি মীরের ভাবনাগুলো একটু বৈশিষ্ট্য বোঝানোর জন্য দু একটা পংক্তি বলে তার ভাবনাগুলো একটু বৈশিষ্ট্য নিয়ে যাই এবং এর মধ্য দিয়ে কথাগুলোকে একটা পরিশিষ্টের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে কে আমাকে বলছিল যে মীর নিয়ে কতটুকু বলবো। আমি বললাম মীর আসলে এত বড় একজন কবি, আমি আজকে যেটা করব সেটা হচ্ছে যে রংধনুর সাদা কালো ছবি আঁকবো, আর কিছুই না। আজকে মীরকে নিয়ে যে ঘন্টা দেড়েক বলছি না, এটা আসলে রংধনুর সাদা কালো ছবি, এর চাইতে বেশি কিছু হয়। শুধু বুঝতে পারবেন যে কোনো বাঁকা জিনিস হয়, 7টা দাগ আছে, এর বেশি কিছু কিন্তু বোঝা যাবে না, এর বেশি কিছু বোঝা যাবে না। তবু ওই দাগগুলোর মধ্যে কী আছে একটু আন্দাজ পাওয়া যাক। আপনার রসিক লোক, আমার কেমন যেন মনে হয় যে এর মধ্যে থেকেও আপনার রং লাগাতে পারবেন। কারণ সাদা কালোর মধ্যে তো একটা রঙের উপস্থিতি আর একটা রঙের একেবারে অনুপস্থিতি, দুটোই থাক। সাদা কালো থাকলে অন্তত পরবর্তীতে তার মধ্যে অন্য সব রং ভর্তি হবার একটা সুযোগ তৈরি হতে পারে, স্বাধীনতা থাকে। দেখুন মীর বলছেন, আহা दूर बैठा गुबारे मीर उससे, दूर बैठा गुबारे मीर उससे, इश्क बिन ये अदब नहीं आती। গালিবের কথা মনে করো, গালিব বলছেন যে মানে আমি চাই যে মৃত্যুর পরও তোমার গলিতেই যেন ধুলি হয়ে ছড়িয়ে যেতে পারি। তুমি তোমার গলিবে আসবে যাবে যখন, তখন আমি তোমার গলিতে ধুলি হয়ে ছড়িয়ে থাকলে তোমার পদস্পর্শ তো পাবো। এটা জানা সত্ত্বেও গালিব বলছেন আমি তোমাকে বলছি মুঝকো না কর দফন अपनी गली में, मुझको न कर दफन बाद कत्ल, मेरे पते से खल्क को क्यों तेरा घर मिले। ঈর্ষার কোন চূড়ান্ত অবস্থা। আমি জানি যে আমি যদি মরে তোমার গলিতে কবর সমাধি পাই তাহলে ধুলো হয়ে তোমার গলিতে ছড়িয়ে থাকলে তুমি এই গলি বেয়ে যখন হেঁটে আসবে যাবে আমার ধুলিগুলো তোমার পায়ের স্পর্শ তো পাবে। এটা জেনেও আমি তোমাকে বলছি আমাকে হত্যার পর তুমি আমাকে তোমার গলিতে সমাধি দিও না। কেন? এই যে আমি হঠাৎ করে হারিয়ে যাব পৃথিবীর বুক থেকে, আমাকে খুঁজতে খুঁজতে অন্য লোকেরা তোমার বাড়ির খোঁজ পেয়ে যাবে, আমার কবর খুঁজতে খুঁজতে, মৃত্যুর পরও এটা আমার সহ্য হবে না। ফলে তোমার গলিতে কবর পেলে আমি জানি তোমার পায়ের স্পর্শ পাওয়া যেত, আমি এই লোভ ছাড়তে আমি রাজি আছি। তবু আমি আমার কবর খুঁজতে খুঁজতে অন্য কেউ তোমার বাড়ির খোঁজ পেয়ে যাবে, এইটা আমি মানতে রাজি না, এইটা আমি মানতে পারবো না। তো মীর বলছেন দেখেন কোন জমিন থেকে গালিবে এই কথা বলতে পারেন। মীর বলছেন দেখেন, মীরের বলার ধরন তো আলাদা। ওই মির্জা রফি সওদার মীর তাকি মীরকে নিয়ে বলা হয় যে রফি সওদার কবিতা শুনলে বাহ বাহ বলে চারদিক একেবারে হুড়মুড় করে ভেঙে পড়ে, পাঠকরা শ্রোতারা মানে একেবারে প্রশংসা, চারপাশ কোলাহল ওঠে। যেন একজন বলছেন দুজনের কবিতা তফাৎ কি, একজন বলছেন সওদা কি শায়রি वाह है, मीर की शायरी आह। সওদার কবিতা হচ্ছে বাহ আর মীরের কবিতা আহ। তফাৎটা দেখেন, মীর কেমন করে আহ হলেন। আসলে বলছে যে কি যেন সেটা বলছেন, দূর बैठा गुबारे मीर उससे, दूर बैठा गुबारे मीर उससे, इश्क बिन ये अदब नहीं आता। মৃত্যুর পর মীরের শরীর ধুলো হয়ে ছড়িয়ে আছে তার গলিতে, কিন্তু সে যখন হেঁটে যায়
তারপরে সে তার পদস্পর্শ পাওয়ার জন্য উড়ে তার এসে তার পায়ে পড়ে না মীরের অবশিষ্ট ধুলি, দূরে দাঁড়িয়ে থাকে মীরের ধুলিগুলো। কেন? তুমি যদি না ডাকো, ধুলো হয়েও তো আমি তোমার পায়ে স্পর্শ করতে পারি না। ফলে কোত্থেকে এলো এত শিষ্টতা? ইশক বিন ইয়ে আদব নেহি আতি, প্রেম ছাড়া এত ভদ্রতা, এত শিষ্টতা আর কেউ শেখাতে পারে না। দূর बैठा गुबारे मीर उससे, इश्क बिन ये अदब नहीं आती। প্রেমিকের এই শিষ্টতা পৌঁছায় দীর্ঘ তিতিক্ষার কারণে। সে এমন কিছু চেয়ে যায় যা কোনোদিন সে পাবে না। ট্রেন টু দি এক্স, ওই এক্স আপনি কোনোদিন পাবেন না, কিন্তু তার দিকেই আপনাকে ধাবিত হতে হবে। মানুষের সভ্যতার কি এটাই আসলে অভিমুখ না? এক্স তো অনির্দিষ্ট, চিহ্নিত না, ওই অনির্দিষ্টর দিকেই ঝুঁকে যেতে হয়, ছুটে যেতে হয়। ফলে নিজের কাছে প্রেমিক হচ্ছে সেই ছুটে চলার চূড়ান্ত পরাকাষ্ঠা। মীর এক শেরের মধ্যে বলছেন যে দেখ তো দিল কে জাঁ সে উঠতা है, देख तो दिल के जहां से उठता है, ये धुआंसा कहां से उठता है। তিনি নিশ্চিত কিছু আরে পুড়েছে, তিনি নিশ্চিত। বলছি দেখো তো হৃদয় থেকে উঠছে নাকি প্রাণ থেকে উঠছে, এই ধোঁয়াটা কোত্থেকে উঠছে? হৃদয় বা প্রাণ দুটো একটা যে পুড়ে ছাই হয়েছে এটা নিশ্চিত। এখন দেখতে হবে যে কোনটা পুড়েছে। কিছু একটা পুড়েছে নিশ্চিত। দেখ তো দিল কে জাঁ সে উঠতা है, ये धुआंसा कहां से उठता है, गोर किस दिल जले का है ये फलक, गोर किस दिल जले का है ये फलक, सुबह एक शोला यहां से उठता है, शोला सुबह यहां से उठता है। দেখো তো কোথায় যাচ্ছে রূপকগুলো, কোথায় গিয়ে মিশছে, খেয়াল করে দেখো। গোর কিস দিল জলে কাহা ইয়ে ফলক, কোন হৃদয়ে পোড়া প্রেমিকের কবরে আকাশ, কোন হৃদয়ে পোড়া প্রেমিকের কবরে আকাশ। কেন আকাশ, কেন হৃদয়ে পোড়া প্রেমিকের কবর হবে? সুদা হর শুভ ইয়া সে উঠতা হ্যায়, প্রতিদিন ভোরে দেখো না দিগন্ত থেকে একটা আগুনের টুকরো ওঠে, যেটাকে তোমরা মনে করো সূর্য, ওটা আসলে কোনো একটা প্রেমিকের পোড়া হৃদয়। এবং এই পুরো আকাশটা হচ্ছে কোন এক প্রেমিকের কবর, এবং সে কবরে শায়িত হয়ে সে প্রেমিকের হৃদয়ের পোড়া নেভে দেয়। প্রতিদিন ভোরে একটা পোড়া হৃদয় ওখান থেকে ওঠে, কোন এক প্রেমিকের পোড়া হৃদয়, যাকে তোমরা সবাই সূর্য বলো। এখন দেখেন, আমি একটা বলতে গিয়ে আর অন্যগুলো বলে ফেললাম, এটাই বলা হলো না। বলছেন যে লক্ষ্য করে দেখুন, আমি তো দাগ দিয়ে রেখেছি এগুলো, আমি অন্যগুলো পড়ছি কেন। হয়েছে কি, মীরের কবিতার মধ্যে আসলে মানে কোনটা পড়তে গিয়ে কি বলবো কি বাদ যাবে। আতশ বুলন্দ, মানুষের আকাঙ্ক্ষা যদি প্রকৃত অর্থে উর্দু কবির যাকে বলে সাদিক হয়, বাস্তব হয়, সত্যকারের হয়, তাহলে সে কোথায় যেতে পারে? ওই গঙ্গা জমি তেহজিবের কথা বলছিলাম যে মানুষকে কত মর্যাদায় নিয়ে যেতে পারেন তারা, সৃষ্টির কেন্দ্রের মধ্যে রাখতে পারেন, সৃষ্টির কেন্দ্রের মধ্যে মানুষকে রাখতে পারেন। গঙ্গা জমি তেহজিবের সভ্যতার ধারকরা, মীর তকি মীর গালেব, আমরাও তার ধারক। লালনের সেই ধারাবাহিকতার সেই উত্তরসূরি, সে জায়গা থেকে আজকের আমাদের আব্দুল করিমও সেই ধারাবাহিকতার উত্তরসূরি। মীর হয়ে, গালিব হয়ে, তারও আগের থেকে আমির খুসরো হয়ে, যা আমাদের হাত পর্যন্ত আমাদের ভূমিতেও পৌঁছেছে। मत सहल हमें जानो कि बरसों फिरे हैं, मत सहल हमें जानो कि बरसों फिरे हैं चाके फलक, फिर कहीं जाके खाक की पर्दे से इंसान निकलते हैं। আমাকে সহজ ভেবো না, আমি মানুষ, আমাকে সহজ হালকা ভেবো না। কত অযুত নিযুত বৎসর এই মহাবিশ্ব আবর্তন করে, আবর্তন করে, নিষ্ফল আবর্তন করে। এই দীর্ঘ কোটি অযুত নিযুত বছরের মহাবিশ্বের অপেক্ষার পর
মাটির পর্দা ফুঁড়ে মানুষের আবির্ভাব ঘটে। মানুষকে এত ছোট ভেবো না, এত ক্ষুদ্র ভেবো না। এই মানুষের অপেক্ষায় ছিল পুরো মহাবিশ্ব। অযুত নিযুত বছর বৃথায় সে আবর্তন করে গেছে। তারপর তার সে দীর্ঘ প্রতীক্ষার পর মাটির পর্দা ফুঁড়ে মানুষের জন্ম হয়েছে। মত সাহেল হামে যাবো, আমাকে সহজ ভেবো না, আমাকে ছোট ভেবো না। মীর এই জায়গা থেকে দেখুন বলছে, হযরত মুসা তুর পাহাড়ে গেলেন খোদার রূপ দেখবেন বলে, তাজাল্লি দেখবেন বলে। খোদা তার রূপের কণা মাত্র প্রকাশ করতে গেলেন, তাতেই তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। হযরত মুসাও অজ্ঞান হয়ে গেল, যেটা নিয়ে আমরা পরবর্তীকালে জিগর মুরাদাবাদী আগে শেরের মধ্যে বলছেন যে হমে ভি জলওয়া গায়ে তুর পর, हमें भी जलवा गाए तूर तक लेकर चलो मूसा, तुम्हें गश आ गया तो जलवाए जाना कौन देखेगा। বলছে যে মুসা, হযরত মুসা তো অজ্ঞান হয়ে যাবেন খোদার রূপের সামান্য ঝলক দেখে। তো জিগর মুরাদাবাদী ডেকে বলছেন যে তুমি একা যেও না হে মুসা তুর পাহাড়ে, हमें भी जलवा गाहे नाज तक लेकर चलो मूसा। প্রিয় যেখানে তার রূপ দেখাবে, সেই মহা মহিমান্বিত রূপের মঞ্চে আমাকেও নিয়ে যাও, সেটুক পর্যন্ত আমাকে নিয়ে যাও, সেখানে না, ততটুকু পর্যন্ত আমাকে নিয়ে যাও, এরপর দায়িত্ব আমারটা, আমি বুঝবো। যেখানে প্রিয় তার রূপ দেখাবে যে রূপের মঞ্চে, ততটুকু পর্যন্ত আমাকে নিয়ে চলো হে মুসা। কেন? তুমি अगर आ गया तो जलवाया जाना कौन देखेगा। তোমার তো স্বভাব খারাপ, অল্পে অজ্ঞান হয়ে যাও, খোদার রূপের সামান্য কণা দেখাবে, তুমি অজ্ঞান হয়ে যাবে, তখন তার রূপ দেখবে কে? এটা তো আমাকে লাগবে, আমাকে নিয়ে যাও তুমি সঙ্গে করে। हमें भी जलवा गाहे नाज तक लेकर चलो मूसा, तुम्हें गश आ गया तो जलवाए जाना कौन देखेगा। मीर तक ही मेरी ভাবনাকে কোন গভীরতায় নিয়ে যাচ্ছে লক্ষ্য করো। যে আতশ বুলন্দ দিল কি না থা वरना এ কলিম। খোদার সঙ্গে যে কালাম করে, কলিম মুসার একটা, হযরত মুসার একটা নিকনেম কলিমুল্লাহ, খোদার সঙ্গে যে কালাম করে। आतश बुलंद दिल की न थी वरना ए कलीम, यक शोला बढ़ के खिरमने सद कोहे तूर था। मुझे कलीम हे मूसा, তুমি যা চেয়েছো, তোমার সে হৃদয়ের বাসনার আগুন ঠিক মতো আসলে জ্বলেই ওঠেনি। তোমার হৃদয়ে বাসনার আগুন ঠিক মতো জ্বলেই ওঠেনি। নইলে বুঝতে यक शोला बढ़ के खिरमने सद कोहे तूर था। তোমার হৃদয়ে চাওয়ার আগুনটা যদি ঠিকমতো জ্বলতো, সেই জ্বলন্ত আগুনের এক একটা ক্ষুদ্র ফুলকি কয়েক হাজার তুর পাহাড়ের সমান হতো। তুমি তোমার হৃদয়ের আগুনটাকে জ্বালাতেই পারোনি, কি চাও তুমি জানোই না, ঠিকমতো চাইতেই তুমি শেখোনি। এই জন্য তোমাকে চাওয়ার জন্য তুর পাহাড়ে যেতে হয়। ফলে কি হয়, নইলে যদি তোমার হৃদয়ের আগুন চাওয়াটাকে প্রকৃত অর্থে জ্বালাতে পারতে, তোমার হৃদয়ের চাওয়ার জ্বলন্ত হৃদয়ের আগুনের একটি শিখার স্ফুলিঙ্গের একটি কণা এরকম হাজার হাজার জ্বলন্ত তুর পাহাড়ের চেয়ে বেশি। এটা আমি সহজ করে বললাম। মীর বলতে চেয়েছেন, ওই যে হৃদয় চাইতে জানে, প্রকৃতভাবে চাইতে পারে, সেই প্রজ্বলিত হৃদয়ের শিখার একটি স্ফুলিঙ্গের একটি কণা এরকম এক একটা গোলার সমান, যে গোলার মধ্যে শত শত তুর পাহাড় জ্বলন্ত রাখা আছে। তো কোথায় নিয়ে গেলেন মীর তকিমীর? ফলে তো মানে ওই উর্দু ফার্সি কবিরা মানে হযরত মুসাকে নিয়ে কিঞ্চিত বিড়ম্বনা করেন। দেখুন, মীরের আরেকটি নমুনার কথা বলি, যে এই যে প্রেমে পড়লে হৃদয়ে একটা হৃদয় শত সহস্র এরকম তুর পাহাড়ের ভর্তি এক একটা কি গোলার মতো হয়ে যায়, ধানের গোলার মতো, স্ফুলিঙ্গের মতো হয়ে যায়। সেই প্রেমিকের কি হাল হয়? अब कोफ्त से हिजरा की जहां तन पे रखा हाथ,
अब कोफ्त से हिजरा की जहां तन पे रखा हाथ, जो दर्द आलम था सो कहे कि तू यही था। মানে বিরহের বেদনায় পুড়ে, সর্বাঙ্গ পুড়ে, শরীরের যেখানেই হাত রাখি, মানে বিরহের বেদনায় পুড়ে জর্জরিত হয়ে শরীরের যেখানেই হাত রাখি, সেই জায়গাটার ব্যথা বাকি সবার থেকে আলাদা হয়ে নিজেই বড় হওয়ার জন্য চিৎকার করে বলে, একটু আগেই তো সে এখানে ছিল, একটু আগে তো সে এখানে ছিল। যাতে অন্য জায়গার ব্যথা বলতে না পারে তুমি এখানে ছিলে, যেখানে আঙুল রাখে সেখানকার ব্যথায় চিৎকার করে বলে, না না সে এখানেই ছিল, এখানেই, অন্য কোথাও না। মানে এটা নিয়ে আসা বলার কিছু না একটা। যেমন ফলে এই যে সর্বাঙ্গ আসলে চাওয়া হয়ে উঠতে পারা, আরমান, সর্বাঙ্গ বাসনা হয়ে উঠতে পারা, নেই হতে পারা, যে নেই হওয়ার মধ্যে অন্য কিছু নতুন হয়ে ওঠার সূত্রপাত ঘটে, যার ফলে উনি বলতে পারেন, সাবধান করে দেন যে ইস দশত মে আয়ে দিল, इस दश्त में आए दिल संभाल के ही रख कदम, हर सिमत को यहाँ दफन मेरी तशना लबी है। হে হৃদয়, এই মরুভূমির মাঝে একটু সাবধানে পা রাখো। হৃদয়কে বলছে, হৃদয় তুমি একটু সাবধানে এই মরুভূমির মধ্যে পা রাখো। কেন? এই মরুভূমির চারিদিকে আমার তৃষ্ণার সমাধি। মরুভূমি আমি বালি দেখছি, এগুলো বালি না, এগুলো আমার তৃষ্ণার সমাধি। হৃদয়কে বলছে, কিন্তু এই তৃষ্ণার সমাধি এই মরুভূমির ওপর দিয়েই আপনাকে যেতে হবে, আপনার বাঞ্ছিতের কাছে পৌঁছতে হবে। হৃদয়কে বলছে, সাবধান, একটু সামলে পা রাখো। যাকে তুমি মনে করছো মরুভূমি, সেটা আসলে আমার তৃষ্ণার সমাধি, তৃষ্ণার সমাধি। মীর বলতে পারেন, কতগুলো ঠিক করে এসেছিলাম, लाया है मेरा शौक मुझे पर्दे से बाहर, वरना मैं वरना वही खिलवते राजे निहा हूं। আমার বাসনা আমাকে পর্দার বাইরে টেনে নিয়ে এসেছে, আবরণের বাইরে টেনে নিয়ে এসেছে। নইলে আমি সেই লুকোনো নিঃসঙ্গ চিররহস্য, আমি সেই নিঃসঙ্গ লুকোনো চিররহস্য। আমার বাসনা আমাকে আবরণের বাইরে টেনে নিয়ে এসেছে। মানে ওই যে গালিব বলেছিলেন যে, না হোতা मैं तो क्या होता, न था कुछ तो खुदा था, कुछ ना होता तो खुदा होता, डुबोया मुझको होने ने, ना होता मैं तो क्या होता। বিশাল ধাঁধা, গালিব গাছকে না টানি, বেয়াদবি হয়ে যাবে। মীর বলছেন যে, না এটাও পড়ি না, অন্য একটা পড়ি। पहुंचा जो आपको तो पहुंचा खुदा के तई, पहुंचा जो आपको तो पहुंचा खुदा के तई, मालूम अब हुआ कि बहुत मैं भी दूर था। নিজের কাছে যখন পৌঁছলাম, পৌঁছে গেলাম খোদার কাছে, এবং তখনই বুঝতে পারলাম যে আমি আমার কাছ থেকে চিরকাল কত দূরে ছিলাম। पहुंचा जो आप में, खुदा बोला है ख्याल है, खुद खुदा। पहुंचा जो आपको, নিজের কাছে যখন পৌঁছেছি, নিজের ভেতরে না কিন্তু নিজের কাছে, আপকো, ওই যে দূরে ছিল যে আমিটা, সে এসছে আমার কাছে, যে আমি আসল আমিটা, বা কি জানে। পৌঁছা जो आपको तो पहुंचा खुदा के तई, নিজের কাছে যখন পৌঁছলাম, পৌঁছে গেলাম খোদার কাছে। তখন বুঝতে পারলাম আমি আমার কাছ থেকে কত দূরে ছিলাম। লক্ষ্য করুন কেমন করে কাল, একটু আগে দেখলেন যে মীর বললেন যে হৃদয়ে যদি বাসনার আগুন প্রকৃত অর্থে জ্বলে উঠতে পারে, তার একটা স্ফুলিঙ্গর ক্ষুদ্র একটি কণা শত শত, মানে কোটি কোটি তুর পাহাড়ে ভর্তি এক একটা ধানের গোলার মতো একটা কণা। ওখানে উনি স্থানকে, মানে
স্থান নিরপেক্ষ করে ফেলেন। কালকে তিনি কেমন করে নিরপেক্ষ করছেন স্থানের জায়গা থেকে, বলছে দেখুন যে हजार बार घड़ी भर में मीर मरते हैं, हजार बार घड़ी भर में मीर मरते हैं, उन्होंने जिंदगी का ढब नया निकाला है, प्रति मुहूर्ते मीर हजार बार मरे, प्रति मुहूर्ते मीर হাজার বার মরে। মানে ভেবে দেখুন যে আপনার জীবন বিশাল। রবীন্দ্রনাথ বলছেন যে প্রজাপতি সে তো নিমেষ গণেন, প্রজাপতি সে তো দিবস গণেন আর নিমেষ গণিয়া বাঁচে, বাঁচিবার তাই অবসর তার আছে। আমার মনে হয় প্রজাপতি মাত্র কয়েক ঘন্টা বাঁচে, কি জীবন। রবীন্দ্রনাথ বলছেন না, ও তো তোমার মতো দিন গুণে বাঁচে না, সে নিমেষ গুণে বাঁচে, তার তো জীবন ছোট না, তার কাছে জীবন অনেক বড়। মীর বলছেন জীবনকে বড় করার উপায়টা কি? उपायটা হচ্ছে हजार बार घड़ी भर में मीर मरते हैं, প্রতি ক্ষণে মীর হাজার বার করে মরে, হাজার বার করে বেঁচে ওঠে। প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে মীর হাজার বার মরে, হাজার বার বেঁচে ওঠে। উन्होंने जिंदगी का ढब नया निकाला है, দেখো কি চালা, সে তো বেঁচে থাকার নতুন স্টাইল বের করেছে, নতুন ঢং বের করেছে। এই জীবনে তো কোনো শেষ নাই। তাহলে প্রতি মুহূর্তে যদি আমি হাজার বার মরে যেতে পারি, তাহলে তো প্রতিবার আবার হাজার বার বেঁচে ওঠা হয়। খ্বাজা মীর দর্দ, যাকে খ্বাজা মীর তাকে মীর বলছেন আধা শায়ের, মীর দর্দ আধা শায়ের নমুনা দেখেন। তিনি বলছেন আবার এটা নিয়ে যে না কিয়া উন আঁখোं ने मसीहाई না কিয়া, हमने सौ सौ तरह मर देखा। মসিহা বলা হয় হযরত ঈসাকে, যিনি মৃতর দিকে স্পর্শ করলে মৃত বেঁচে উঠত। তো খ্বাজা মীর দর্দ বলছেন যে আমি বেঁচে উঠতে তোমাকে স্পর্শ করতে হবে না, আমি যে তোমার জন্য মরছি, তুমি শুধু দয়া করে একবার ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিও, ওই দৃষ্টির স্পর্শে আমি বেঁচে উঠব। তোমাকে স্পর্শও করতে হবে না আমাকে, আমি যে তোমার জন্য মরলাম, আমি যে তোমার জন্য মরেছি, এই স্বীকৃতিটা দিয়ে হলেও একবার শুধু ঘাড় ঘুরিয়ে আমার দিকে দৃষ্টি দিও, তাতেই আমি বেঁচে উঠব। এটা কিন্তু শেষ হয়নি, এটা শেরের শুরু। বলছে কি বললাম সেটা, হ্যাঁ বলছে যে না কিয়া উন আঁখোं ने मसीहाई না কিয়া, যা বললাম সেটা কিন্তু ওখানে বলা নেই, ওটা হচ্ছে মাঝখানে ইমপ্লাইড করা আছে, শব্দগুলোর মাঝখানে। সেটা হচ্ছে এই যে হযরত ঈসা স্পর্শ করে বাঁচিয়ে তুলতেন, বলতেন মসিহাই, তুমি আমাকে দৃষ্টি দিয়ে একবার দেখে বাঁচিয়ে তুলবে, এই কাজটা হচ্ছে তোমার মসিহাই। তুমি শুধু দৃষ্টি দিয়ে একবার ঘাড় ঘুরিয়ে তাকাবে যে আমি তোমার জন্য মরেছি, এই স্বীকৃতিটা দিয়ে একবার শুধু ঘাড় ঘুরিয়ে তাকাবে, ওই দৃষ্টির স্পর্শে আমি বেঁচে উঠব। কিন্তু দুঃখটা হচ্ছে এই, না কিয়া উন আঁখোं ने मसीहाई না কিয়া, হায় সেই দৃষ্টি একবার আমার দিকে তাকিয়ে আমায় বাঁচিয়ে তুলল না, মসিহাই করল না। আর আমি সেই আশায় তার সামনে হাজার হাজার রকমে কোনভাবে মরলে সে আমার দিকে ফিরে তাকাবে, তার জন্য হাজার হাজার ভাবে হাজার হাজার বছর ধরে আমি হাজার হাজার বার তার সামনে মরছি, কিন্তু সে আমার দৃষ্টি দিয়ে বাঁচিয়ে তুলল না বলে আবার জেগে উঠছে, আবার আমি তার জন্য মরছি, কিন্তু কোনোভাবেই একবার সে আমার দিকে ফিরে তাকালো না, তাকিয়ে আমার সে বাঁচিয়ে তুলল না। কিয়া উন আঁখোं ने मसीहाई না কিয়া, हमने सौ सौ तरह मर देखा, শতভাবে আমি মরে দেখেছি তার সামনে। সেই চোখ একবার ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দৃষ্টির স্পর্শ দিয়ে আমায় বাঁচিয়ে তুলল না, মসিহাই করল না। এটা হচ্ছে মীরের কথিত আধা শায়েরের নমুনা। তো হায়, তো আর ফালনামা বের করা জানেন তো? ফালনামা মানে হচ্ছে ওই যে হাফিজের বা গালিবের কবিতা, ওই যে চোখ বন্ধ করে আঙুল দিয়ে দেখা, যে যেই কবিতার যেই শেরের মধ্যে যে কবিতার লাইনটার উপর পড়বে, আঙুল পড়বে, আপনি এমন কোনো সমস্যা আছেন যে আপনি ভেবে পাচ্ছেন না কি করবেন, তখন গালিবের অনুসারীরা বা অনুরাগীরা, হাফিজের অনুরাগীরা, রুমির অনুরাগীরা তখন চোখ বন্ধ করে ওই কোনো একটা জায়গাতে এরকম আঙুল ফেলে। যেখানে আঙুল পড়লো সেটা হচ্ছে आरज़ू मन है खुर्शीद मैसर है कहाँ,
कि তুলুক ठहरे तेरे सायाए दीवार के बीच। মানে সূর্যের খুব ইচ্ছে, সূর্যের খুব ইচ্ছে, কিন্তু সেই ইচ্ছে তো পূর্ণ হয় না। ইচ্ছেটা কি? লক্ষ্য করুন, মানে ফালনামায় কি বের হলো, आरजूमन है खुर्शीद मैसर है कहाँ कि तुलुक ठहरे तेरे सायाए दीवार के बीच। ও এটা বলতে কি আরেকটা মনে পড়লো, আচ্ছা ওটা প্রাসঙ্গিক, এটা বলে দেই। বলছে যে ওটা मीरটা কি मीरे রে, বলছে যে होगा किसी दीवार की साए पे पड़ा मीर क्या रबत है इश्क से इस आराम तलब को। দেখো এই মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে কোন দেয়ালের ছায়া গিয়ে বসে আছে মীর, এ আরাম তালাব, অলস, এর সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। মানে মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে প্রেমিক যদি কোনো দেয়ালের ছায়ায় দুদণ্ড বসে, খারিজ হয়ে গেল, অলস, এর সঙ্গে প্রেমের সম্পর্কই নেই। ওই মীর অলস, দেখো কোন ছায়ায় গিয়ে বসে আছে, প্রেমের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। খैर এটা কারণ আছে এটা বলার। বলছে आरजूमन है खुर्शीद मैसर है कहाँ कि तुलुक ठहरे तेरे सायाए दीवार के बीच। সূর্য যে আবর্তন করছে কোটি কোটি বছর ধরে, তার একটাই কারণ। কারণটা কি? কারণটা হচ্ছে তার খুব ইচ্ছে তোমার দেয়ালের ছায়ায় দুদণ্ড বসে একটু বিশ্রাম দেবে, তুমি যদি তাকে সুযোগ দাও। কিন্তু এখন পর্যন্ত তুমি তাকে সুযোগটা দিলে না, আর সে এখন পর্যন্ত ওই পাক খেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে। কবে তুমি তাকে বলবে যে আচ্ছা ঠিক আছে একটু বিশ্রাম নাও আমার দেয়ালের ছায়ায়, এই অপেক্ষায় সে, কিন্তু তখন তো জানা লাগে তখন না সে প্রেমের কাতারে সহযোগ্য হয়ে যাবে, তখন তো সে আর যোগ্য থাকবে না প্রেমিক বলার। তো খैर প্রেমিকের অনেক ঝামেলা। তো মোটামুটি ভাবে মীরকে নিয়ে যা বলা যেতে পারত সেগুলোর কিছুই বলা হলো না। অন্যান্য বারের মতো যতগুলো বই আনলাম সেগুলো খোলাও হলো না আসলে। নিশ্চয়ই 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 কোনটাই খোলা হলো না, সবগুলোই রয়ে গেল। মীরের একটা শুধু রূপকল্প আমার মনেই পড়ে যাচ্ছে, যেটা না বললেই হবে না। ফুল বাগান দেখে মীর বলছেন, समझ के चुनियो के गुलशन में मीर के, समझ के चुनियो के गुलशन में मीर के लखते जिगर पड़े हैं नहीं बरगहाए गुल। ফুল বাগানে যদি যাও একটু বুঝে শুনে, একটু মায়া করে, একটু দরদ দিয়ে তুমি ফুলগুলো ছেড়ো। কারণ এই যে তলায় দেখতে পাচ্ছ লাল ফুলের পাপড়িগুলো পড়ে আছে, তুমি যদি না জানো তুমি বুঝবে না এলো গোলাপের পাপড়ি না, মীরের ছিন্ন ভিন্ন হৃদয়ের টুকরো। যদি ফুল বাগানে যাও সাবধানে ফুলগুলো তুলো। আচ্ছা কি বলবো বলেন, অস্তিত্ব নমুদ করকে, নমুদ দেখুন, মানে আমার আসলে মাঝে মধ্যে আমার মানে প্রকৃত অর্থেই পড়তে গেলে একটু অসহ্য লাগে, অস্থির লাগে। নমুদ করকে বহি बहरे गम में बैठ गया, नमूद करके वही बहरे गम में बैठ गया, कहे तो मीर भी एक बुलबुला था पानी का। नमूद करके वही बहरे गम में बैठ गया, ক্ষণিকের জন্য আবির্ভূত হয়ে আবার দুঃখের অনন্ত সমুদ্রে মিশে গেল। ক্ষণিকের জন্য আবির্ভূত হয়ে আবার দুঃখের অনন্ত সমুদ্রে মিশে গেল। যাকে তোমরা মীর বলো সে আসলে সে অনন্ত দুঃখ সমুদ্রে একটা বুদবুদ ছাড়া কিছু না। অনন্ত দুঃখের সমুদ্র থেকে বুদবুদের মতো একটু ক্ষণিকের জন্য সে ফুটে উঠেছিল, তাকেই তোমরা মীর বলো, কবি বলো। অনন্ত দুঃখ সমুদ্রের মাঝে ক্ষণিকের জন্য সে ফুটে উঠেছিল। দেখুন কোন আশা আমি থামিয়ে দিই না মাঝপথে, আসলে এগুলো শেষ হবে না। উনি বলছেন যে तेरी गली में आकर खोए गए हैं दोनों, तेरी गली में आकर खोए गए हैं दोनों,
ও যে সেটা বলতে নিয়েছিলাম ওটা ছিল আরেকটা, ওটা ছিল এই যে हैरान हूं तुम्हारी आंखों से होकर दिल में पहुंचा किस तरह, हैरान हूं तुम्हारी आंखों से होकर दिल में पहुंचा किस तरह, ये बहरे ना असल उबूर था। মানে চোখ তো হচ্ছে জল, এটা তো সমুদ্র। তো বলছে এতদিন তো তোমাকে আমি শুধু দেখতাম, চোখে দেখেছি, হঠাৎ করে দেখি চোখে দেখা না, তুমি আমার হৃদয়ে বসে আছো। কিন্তু আমার চোখটা তো একটা, আমি জানতাম আমার চোখে জল, সেই চোখে জল ভরা চোখটা তো একটা অন্তহীন পাড়হীন সমুদ্র। কোন কৌশলে কেমন করে তুমি চোখ নামের সে অপার জলের সমুদ্র পার হয়ে আমার হৃদয়ে কবে পৌঁছে গেলে কেমন করে, আমি তো বুঝতেই পারিনি। যে ছিল শুধু চোখে এতদিন, যাকে দেখতে পেত তার স্থান হয়েছে হৃদয়। কিন্তু বলার ধরনটা লক্ষ্য করে দেখুন, চোখে জল, সেই চোখের জল তো অন্তহীন সমুদ্র, কেমন করে তুমি অন্তহীন সমুদ্র পার হয়ে কি কৌশলে আমার হৃদয়ে পৌঁছে গেলে বলো দেখি। শেষ সেটা পড়ি, আসলে নইলে শেষ হবে না, এমনিই পড়ে দিই। কঠিন কিছু না, খুব সহজ একটা শের, খুব সহজ একটা শের। तेरी गली में आकर, तेरी गली में आकर खोए गए हैं दोनों, তোমার গলিতে এসে আমরা দুজনেই হারিয়ে গেছি। तेरी गली में आकर खोए गए हैं दोनों, তোমার গলিতে এসে আমরা দুজনেই হারিয়ে গেছি। तेरे गली में आकर खोए गए हैं दोनों, এটা আপনারা বুঝতে পারবেন, সুতরাং আমার বাংলার আগেই বুঝে ফেলার চেষ্টা করেন। तेरी गली में आकर खोए गए हैं दोनों, दिल मुझको ढूंढता है मैं दिल को ढूंढता हूं, তোমার গলিতে এসে আমরা দুজনেই হারিয়ে গেছি। হৃদয় খুঁজে আমাকে গেল কই, আমি খুঁজি হৃদয়কে কোথায় হারালো। खैर मीर तकी मीर শেষ পর্যন্ত আজকে সাদা কালোতে আঁকা রংধনুর ছবি আপনাদের পছন্দ হওয়ার কোনো কারণ নেই, তবে ছবিটা আপনাদের হাতে তুলে দিলাম। এটার মধ্যে কি রং লাগাবেন আপনারা, রং কোত্থেকে জোগাড় করবেন আপনাদের দায়িত্ব। ধন্যবাদ।